তো তোমরা যারা 2026 সালের ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমরা 2026 সালের ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষার জন্য ইন্ডিয়ান পলিটি অর্থাৎ ভারতীয় সংবিধান থেকে সেরা 100টা এমসিকিউ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব উইথ ডিটেলস। অর্থাৎ প্রত্যেকটা এমসিকিউ প্রশ্নের সাথে প্রচুর এক্সট্রা তথ্য থাকবে, যার মাধ্যমে আমাদের সম্পূর্ণ যে পলিটিটা রয়েছে সেটা একবার রিভিশন এবং প্র্যাকটিস হয়ে যাবে। পরিষ্কার? দেখো, 100টা প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের সাথে কিন্তু 4 থেকে 5টা এক্সট্রা তথ্য থাকবে। ঠিক আছে? তাহলে মোটামুটি আমাদের কিন্তু কতগুলো ফ্যাক্ট আমরা জানতে পারবো আজকের ক্লাসে, বা কত কিছু রিভিশন করতে পারবো আজকের ক্লাসে, তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখলেই কিন্তু বুঝতে পারবে। যাদের পলিটিটা কিন্তু মোটামুটি বেসিকটা পড়া রয়েছে, বা যে কোনো টেক্সট বই থেকে পড়েছো তোমরা, বা যে কোনো বই থেকে তোমরা পড়েছো, তারপরে তোমরা এই ক্লাসটা করো, দেখবে তোমাদের এমসিকিউ তো প্র্যাকটিস হবেই, পাশাপাশি তোমাদের যে আদার্স যে ফ্যাক্টগুলো রয়েছে বা আদার্স যে ইনফরমেশনগুলো রয়েছে যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেগুলোও কিন্তু একেবারে প্র্যাকটিস এবং রিভিশন দুটোই হয়ে যাবে। পরিষ্কার? তো যাদের পলিটিটা মোটামুটি পড়া রয়েছে বা যারা পড়োনি তারাও ক্লাসটা দেখো, তাদের জন্য কিন্তু ক্লাসটা অত্যন্ত উপযোগী। মানে একদম শেষ মুহূর্তে যদি করতে যাচ্ছ কিছু গুরুত্বপূর্ণ প্র্যাকটিস প্রশ্ন, তার জন্য কিন্তু ক্লাসটা একদম মাস্ট। ওকে? আর বাকি যারা বললাম, যারা মোটামুটি পলিটি পড়া রয়েছে তাদের জন্য তো কিন্তু একটা এটা মাস্টার ক্লাস। সেক্ষেত্রে ক্লাসটা সম্পূর্ণ দেখো। আর আজকের ক্লাসের যে ক্লাস পিডিএফটা তো পাবেই, তার পাশাপাশি কিন্তু তোমরা একটা এই ক্লাসেরই প্রিন্টেবল পিডিএফও পাবে, যেটা তোমরা চাইলে প্রিন্টও করে নিতে পারো। সেটা তোমাদের মর্জি, তোমরা প্রিন্ট করবে কি করবে না, বাকি আমি তোমাদের সেটা শেয়ার করে দেবো। তবে পিডিএফগুলো কী করে পাবে ফ্রিতে, সেটার জন্য কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটা করো, তাহলেই বুঝতে পারবে যে পিডিএফগুলো কী করে পাবে। ওকে? আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এমন কন্টেন্টের জন্য। বাকি আমি ডাব্লিউপি কেপি 2026 সালের জন্য জিকের কিছু গুরুত্বপূর্ণ ক্লাস আমি নিয়ে আসবো। সেগুলোর কিছু কাজ চলছে, তবে সেগুলো কমপ্লিট হলে আমি করিয়ে দেবো। বাকি তোমাদের যেমন আমি পলিটিটা করাচ্ছি, এভাবে আমি ইতিহাস, ভূগোল এভাবে কিন্তু আমি করিয়ে দেবো। বাকি আমরা কিন্তু ভারতীয় ভূগোলে 350টা এমসিকিউর মাধ্যমে সম্পূর্ণ ভারতীয় ভূগোলটা আলোচনা করেছি, মানে প্র্যাকটিস করেছি, রিভিশন করেছি। তো সেই ক্লাসগুলো দেখে আসো, তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে, অথবা তোমরা আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যাবে, সেখান থেকে কিন্তু দেখতে পারবে। ঠিক আছে? আর যারা পঞ্চায়েতের পরীক্ষা দেবে ভাবছো বা প্রস্তুতি নিচ্ছ, তোমরা কিন্তু আমাদের পঞ্চায়েতের যে জিকে সিরিজটা চলছে, জিকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস সিরিজ, সেই সিরিজটা ফলো করো, সেখানেও কিন্তু তোমাদের ভালোই প্র্যাকটিস হবে। পরিষ্কার? তো যাই হোক, শুরু করছি আজকের ক্লাস। আর ক্লাসটা শেষে কিন্তু তোমরা নিজেরা কিন্তু উত্তরগুলো করার চেষ্টা করবে, এবং ক্লাসের শেষে আমাকে জানাবে তোমরা 100টার মধ্যে কটা প্রশ্নের উত্তর তোমরা জানতে বা পেরেছো, সঠিক উত্তর করেছো। যাই হোক, শুরু করছি আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন আমাদের, আমরা কিন্তু ধাপে ধাপে এগোবো। কালিটা একটু লাল নিয়ে নিই। প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়? 26শে নভেম্বর 1949, 15ই আগস্ট 1947, 26শে জানুয়ারি 1950, 24শে জানুয়ারি 1950। কেউ উত্তর বলো। দেখো, আমি প্রশ্ন আর অপশান বলে বেশি সময় নেব না, আমি উত্তর বলে দেবো। তোমরা ভিডিওটা পজ করবে, উত্তরটা নিজেরা করার চেষ্টা করবে, তারপরে উত্তরটা নিজেরা মেলাবে এবং আমাকে এই ক্লাসের শেষে জানাবে 100টার মধ্যে তোমরা কটা উত্তর পেয়েছিলে। ওকে? দেখো, এটা দেখো বলছে যে কার্যকর। যখনই আমি যে কার্যকর গৃহীত হয় এই প্রশ্নগুলো আসে, তখন বলি একটু সাবধান হয়ে যেতে, কারণ অনেকে এখানে কনফিউজ থাকে। দেখো, যদি বলে কার্যকর কবে হয়, এনফোর্সড কবে হয়, তাহলে কিন্তু উত্তর হবে অপশান নাম্বার সি, 26শে জানুয়ারি 1950। যদি বলে গৃহীত কবে হয়, তাহলে কিন্তু হবে উত্তর হবে 1949 সালের 26শে নভেম্বর, যেটা আমরা কনস্টিটিউশন ডে বলে পালিত করি, এবং 26শে জানুয়ারি আমরা সকলেই জানি যে রিপাবলিক ডে। তো এগুলো একটু মাথায় রাখতে হবে আমাদের ভালো করে। ঠিক আছে? নেক্সট, এখন দেখো আমরা তথ্য দেখব। দেখো, সংবিধান গৃহীত হয় কবে? 26শে নভেম্বর 1949 সালে, যেটা আমি তোমাদের বললাম, এটা কিন্তু দেখে রাখ ভালো করে। কার্যকর হয় হচ্ছে 26শে জানুয়ারি 1950 সালে। এই দুটো কিন্তু একটু কনফিউজ থাকে ছাত্রছাত্রীরা, সেক্ষেত্রে এগুলো একটু ভালো করে রিভিশন দেবে। 26শে জানুয়ারি দিনটি বেছে নেওয়া হয় 1930 সালের পূর্ণ স্বরাজ দিবসের স্মৃতিতে। মানে কংগ্রেসের যে 1929 সালের একটা লাহোর সেশন হয়েছিল, যেখানে প্রেসাইড করেছিলেন জওহরলাল নেহেরু। ঠিক আছে? তো এখানে কিন্তু পূর্ণ স্বরাজ কিন্তু গৃহীত হয়, মানে পূর্ণ স্বরাজ প্রথম স্বাধীনতা দিবস কিন্তু পালন করা হয় ভারতের 1930 সালে 26শে জানুয়ারি। এর জন্যই কিন্তু এই দিনটাকে তোমাদের সংবিধান, এক সেকেন্ড, হ্যাঁ, এইটাকে একটু মুছে দিই। এই যে দিনটাকে আছে 1930 সালে, এই দিনটাকে 1930 সালে 26শে জানুয়ারি, এই দিনটাকে কিন্তু সংবিধান কার্যকর করার দিন হিসেবে বেছে নেওয়া হয়, যে 1929 লাহোর সেশনের পূর্ণ স্বরাজের গৃহীত হওয়ার জন্য। ওকে? এগুলো কিন্তু ভালো করে দেখতে হবে।
24শে জানুয়ারি কী হয়? 24শে জানুয়ারি কিন্তু গণপরিষদের সদস্যরা সংবিধানে স্বাক্ষর করেন। এটা কিন্তু ভালো করে দেখবে। সংবিধান প্রণয়নে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। কোথাও কোনো জায়গায় কিন্তু 17 দিন থাকে। তবে অপশানে যেকোনো একটা থাকবে, হয়তো 17 কিংবা 18। গণপরিষদের মোট 11টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। এটা কিন্তু মাথায় রাখবে। ওকে? প্রথম অধিবেশন হয়েছিল 9 ডিসেম্বর, ঠিক আছে? এবং 1946 সালে, এবং এইখানে অস্থায়ী সভাপতি হয়েছিলেন সচিদানন্দ সিনহা। তারপরে স্থায়ী সভাপতি হন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি ছিলেন আমাদের ভারতের প্রথম রাষ্ট্রপতি। ঠিক আছে? তো এগুলো একটু জিনিসগুলো একটু রিকল করার চেষ্টা করো। ওকে? দেখো, আমি এগুলো বলছি যে তোমরা সেগুলো খাতায় লিখে নিতেও পারো। তারপরে দেখো, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? জওহরলাল নেহেরু, বি.আর. আম্বেদকর, মহাত্মা গান্ধী, রাজেন্দ্র প্রসাদ। দেখো, আমি যেহেতু এখানে 100টা প্রশ্ন নিয়েছি, তাই 100টা প্রশ্ন তোর মানে দেখো, এক ইন্ডিয়ান পলিটি কত একটা বড় একটা বিষয় তোমরা জানোই ভালো করে। তো সেখানে শুধুমাত্র তো 100টা প্রশ্ন হতে পারে না, সেখানে প্রশ্ন করলে প্রচুর প্রশ্ন করা যায়। তবে আমি যাচ্ছি তোমাদের যে একটা ওভারঅল একটা রিভিশন এবং প্র্যাকটিস হয়ে যায়। সেক্ষেত্রে এই 100টা প্রশ্ন নিয়ে আসার মাধ্যমে এবং এক্সট্রা তথ্যের মাধ্যমে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, মানে পরীক্ষায় যেগুলো বারবার দেয়, সেগুলো তোমাদের করিয়ে দিচ্ছি। পরিষ্কার? বাকি আমরা যেটা বললাম যে পলিটির আমাদের যে ডেসক্রিপটিভ ক্লাস আমরা অলরেডি করিয়েছি মিসলেনিয়াস পরীক্ষার জন্য, সেটা তোমরা দেখতে পারো। বাকি আমরা ডাব্লিউপি কেপি পরীক্ষার জন্য পলিটির চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করিয়ে দেবো, সেখানে আমরা সমস্ত কিছু কভার করব। পরিষ্কার? তো আজকে আমরা দেখো, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? কী হবে উত্তর? এটা হচ্ছে অপশান নাম্বার বি, বি.আর. আম্বেদকর। এই ক্লাসটা যাদের মোটামুটি পলিটিটা পড়া রয়েছে, বেসিকটা একটু প্র্যাকটিস করতে চাচ্ছ বা রিভিশন করতে চাচ্ছ, তাদের জন্য কিন্তু এই ক্লাসটা একদম মাস্টার ক্লাস। ওকে? দেখো, বি.আর. আম্বেদকর তিনি ছিলেন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। এটা আমি আগের অনেক ক্লাসেও বলেছিলাম, যারা আমাদের ক্লাসগুলো ফলো করো রেগুলার। ড্রাফটিং কমিটি গঠিত হয় 29শে আগস্ট 1948 সালে। এই তারিখটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় দেয়। ড্রাফটিং কমিটিতে মোট 7 জন সদস্য ছিলেন এবং চেয়ারম্যান ছিলেন কে? বি.আর. আম্বেদকর। ওকে? সংবিধানের উপদেষ্টা ছিলেন কে? বি.এন. রাও। এটা অনেকবার পরীক্ষায় দিয়েছে। সাংবিধানিক উপদেষ্টা অ্যাডভাইজার কে ছিলেন? বি.এন. রাও। গণপরিষদের প্রথম সভাপতি, মানে স্থায়ী সভাপতি যদি বলেন, তাহলে কিন্তু হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। জওহরলাল নেহরু অবজেক্টিভ রেজলিউশন উত্থাপন করেন কত সালে যদি বলে, তাহলে হচ্ছে 13 ডিসেম্বর 1946। আর এই যে অবজেক্টিভ রেজলিউশন, এটা কি? এটা হচ্ছে বর্তমানে জানো কি? এটা হচ্ছে অবজেক্টিভ রেজলিউশনটা হচ্ছে বা উদ্দেশ্যমূলক প্রস্তাব, এটা হচ্ছে বর্তমানে আমাদের যে প্রিএম্বেল বা প্রস্তাবনা, আমরা প্রত্যেকটা আমরা সরকারি যে বইগুলো আছে সেখানে থেকে বইতে প্রথমে থাকে আমরা ভারতের নাগরিক, এভাবে শুরু থাকে। সেই যে প্রস্তাবনা, এটাই কিন্তু মানে এটাই হচ্ছে এখন এখন হচ্ছে এই যে অবজেক্টিভ রেজলিউশনের এখন বর্তমান রূপ হচ্ছে এই প্রস্তাবনা। ঠিক আছে? তো এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে 3 নম্বর, ভারতীয় সংবিধান বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান। এই যে লেখাটা আছে, এটা কি? এটা কি সত্য, মিথ্যা, আংশিক সত্য, না কোনোটাই নয়? কি হবে উত্তর বলো? দেখো, ভারতীয় সংবিধান বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান, লিখিত রিটেন কনস্টিটিউশন। এটা কিন্তু অবশ্যই সত্য। ঠিক আছে? দেখো, বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান হচ্ছে ভারতের সংবিধান। এই সংবিধান যখন তৈরি হয়েছিল, তখন কিন্তু এখানে মোট 22টি অংশ, মানে 22টা পার্ট ছিল, 395টা আর্টিকেল ছিল এবং 8টি শিডিউল বা তফসিল ছিল। বর্তমানে কিন্তু 25টা অংশ, মানে 25টা পার্ট রয়েছে, প্রায় 470, এখন 470-এর বেশি, 590 প্লাস কিন্তু রয়েছে, 595 প্লাস রয়েছে, এই 495 প্লাস, এবং 12টা তফসিল রয়েছে। বিভিন্ন দেশের সংবিধান থেকে কিন্তু বৈশিষ্ট্য এখানে গ্রহণ করা হয়েছে। উৎসগুলো আমাদের পড়তে হয় ভালো করে, উৎসগুলো ভালো করে রিভিশন দিতে হবে তোমাদের। তো এগুলো কিন্তু পরীক্ষায় দেয়, বর্তমানে কত ছিল, মানে আগে কত ছিল মূল সংবিধান, আর বর্তমানে কতগুলো কী রয়েছে। 4 নম্বর দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বেল কোন শব্দ নিয়ে শুরু হয়? ইন্ডিয়া, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারত, রিপাবলিক অফ ইন্ডিয়া। কোন শব্দটা থেকে শুরু হয় প্রিয়াম্বেল? আমি তোমাদের কিন্তু একটু আগেই বলেছিলাম, বলো কী হবে উত্তর, যদিও যদিও বাংলায় বলেছিলাম। এটার উত্তর হবে অপশান নাম্বার বি, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। এই লাইনটা থেকে কিন্তু শুরু হয় ভারতের প্রিয়াম্বেল। দেখো, প্রিয়াম্বেল শুরু হয় উই দ্য পিপল অফ ইন্ডিয়া দিয়ে। প্রস্তাবনা সংবিধানের উদ্দেশ্য ও আদর্শ প্রকাশ করে। প্রিয়াম্বেলকে সংবিধানের আইডেন্টিটি কার্ড বলা হয়। এটা কে বলেছে? তোমরা আমাকে কমেন্ট করো। ওকে? দেখো, বেরুবাড়ি কেস, যেটা 1960 সালে হয়েছিল, এই প্রস্তাবনাকে সংবিধানের অংশ বলা হয়নি, মানে বলা হয়নি যেটা সংবিধানের অংশ বলা হয়নি। এই যে কেসটা, এটা কিন্তু পরীক্ষায় দেয়, সালটা মনে রাখবে, 1960 সালে বেরুবাড়ি কেস। কিন্তু এই যে কেশবানন্দ ভারতী কেসটা রয়েছে 1973 সালে, এই যে কেসটা রয়েছে, এই কেসে কিন্তু যে প্রস্তাবনা আছে, প্রস্তাবনাকে কিন্তু সংবিধানের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। ঠিক আছে? তো এই দুটো কেস কিন্তু একটু ভালো করে মাথায় রাখবে। ওকে? নেক্সট দেখো, 5 নম্বর, সংবিধানের প্রস্তাবনায়
কতটি মানে কটি আদর্শ উল্লেখ রয়েছে? আদর্শ 2টি, 3টি, 4টি, 5টি। কটা আদর্শ উল্লেখ রয়েছে সংবিধানের প্রস্তাবনায়? সংবিধানের প্রস্তাবনায় টোটাল 4টি আদর্শ কিন্তু রয়েছে। 4টি আদর্শ কী কী? জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি। জাস্টিস 3 প্রকারের রয়েছে। কী কী জাস্টিস? সোশ্যাল, ইকোনমিক এবং পলিটিক্যাল। লিবার্টি রয়েছে 5 প্রকারের। কী কী? থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেইথ এবং ওয়ারশিপ। ইকুয়ালিটি রয়েছে 2 প্রকার, একটা হচ্ছে স্ট্যাটাস, একটা হচ্ছে অপরচুনিটি কিন্তু রয়েছে। এবং ফ্র্যাটার্নিটির লক্ষ্য কী হচ্ছে? জাতীয় ঐক্য এবং ভ্রাতৃত্ববোধ হচ্ছে ফ্র্যাটার্নিটির লক্ষ্য। তো এগুলো কিন্তু দেখে রাখবে। জাস্টিস 3 প্রকার, লিবার্টি 5 প্রকার, ইকুয়ালিটি 2 প্রকার। তো এইগুলো কিন্তু প্রকারভেদগুলো পরীক্ষায় দেয়। নেক্সট 6 নম্বর দেখো, সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট শব্দটি কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়? এটা মূলত দেখো, এটা হচ্ছে সমাজতান্ত্রিক। এটা মূলত প্রশ্নটা ভেবে দেওয়া উচিত ছিল যে ভারতীয় প্রস্তাবনায় সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট শব্দটি কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়, মানে প্রিয়াম্বেল যা বা প্রস্তাবনা, সেখানে কিন্তু এই যে সমাজতান্ত্রিক শব্দটা, এটা কিন্তু প্রথমে উল্লেখ ছিল না। এটাকে কিন্তু একটা পার্টিকুলার সংবিধান সংশোধনী বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটাকে যুক্ত করা হয়। সেটাই বলছে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়? 24তম, 42তম, 44তম, 52তম। কী হবে উত্তর? দেখো, এটার উত্তর হবে 42তম। আর মনে রাখবে যে ভারতের যে সংবিধানের প্রস্তাবনা, সেটা কিন্তু শুধুমাত্র এই যে সংবিধান সংশোধনী 42তম সংবিধান সংশোধনী, যেটা হয়েছিল 1976 সালে, এর মাধ্যমেই কিন্তু একবারই সংশোধন করা হয়। বাকি কিন্তু সংশোধন করা হয়নি, শুধুমাত্র একবারই সংশোধন করা হয়েছে। দেখো, দেখো, 42তম সংবিধান সংশোধনী যেটা 1976 সালে হয়েছিল, এটাকে কিন্তু মিনি কনস্টিটিউশন বলা হয়, কারণ এখানে কিন্তু প্রভূত চেঞ্জেস আনা হয়। এই সংশোধনীর মাধ্যমে প্রিয়াম্বেলের 3টে শব্দ অ্যাড করা হয়। এই 3টে শব্দ কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। কী কী? সোশ্যালিস্ট, সেকিউলার এবং ইন্টিগ্রিটি। এই 3টে শব্দ কিন্তু আনা হয়, তাই এই 3টে শব্দ কিন্তু ভালো করে মনে রাখতে হবে। ওকে, এটি পাস হয় জরুরি অবস্থার সময় এবং 42তম সংবিধান সংশোধনী ছিল বিশ্বের বলছি বৃহত্তম সংবিধান সংশোধনী। 42তম সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য অ্যাড করা হয়। মৌলিক কর্তব্য কত নম্বর পার্টে আছে? মৌলিক কর্তব্য রয়েছে পার্ট নাম্বার 4A। কত নম্বর আর্টিকেল? আর্টিকেল হচ্ছে 51A। ওকে, এগুলো কিন্তু আমরা আগেও প্রশ্ন আছে পরে মৌলিক কর্তব্য থেকে, তখন আরও ভালো করে দেখব। দেখো, ধর্মনিরপেক্ষ বা সেকুলার শব্দটি কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়? আমরা এইমাত্র দেখলাম, এটা হবে উত্তর অপশন নাম্বার এ, 42তম সংবিধান সংশোধনী 1976 সাল। ঠিক আছে, দেখো, ধর্মনিরপেক্ষ মানে কি? ভারতের নিজস্ব কোনো রাষ্ট্র ধর্ম নেই। মানে ধর্মনিরপেক্ষ কিন্তু দু ধরনের, একটা ইতিবাচক, একটা নেতিবাচক। ঠিক আছে, ভারতে কিন্তু ইতিবাচক। ঠিক আছে, মানে ভারতের কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই। ভারত মানে মানে ধরো যে কোনো ধর্ম আছে, ধরো সে ধর্ম ভারত কিন্তু কোনো ধর্মের পক্ষে কিন্তু পক্ষপাত করে না। মানে ভারতের কাছে প্রত্যেকটা ধর্মই সমান। ঠিক আছে, প্রত্যেকটা ধর্মই কিন্তু ইকুয়াল। ওকে, দেখো, আর নেতিবাচকটা কী বলো তো? নেতিবাচকটা হচ্ছে মানে রাষ্ট্র ধর্মের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করে না। ঠিক আছে, সেটা হচ্ছে নেতিবাচক। সকল ধর্মের প্রতি সমান প্রদর্শনই কিন্তু ধর্মনিরপেক্ষতার মূলনীতি। অনুচ্ছেদ 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতার অধিকার নিশ্চিত করে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল। 25 থেকে 28 হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, যেটা মৌলিক অধিকার রয়েছে। এবং মৌলিক অধিকার রয়েছে হচ্ছে পার্ট নাম্বার 3-তে, আর্টিকেল হচ্ছে 12 to 35। ওকে, আর মৌলিক অধিকার নেওয়া হচ্ছে কোন দেশ থেকে? ইউএসএ থেকে। ঠিক আছে, ধর্মনিরপেক্ষতা ভারতের বেসিক স্ট্রাকচারের অন্তর্ভুক্ত। ধর্মের ভিত্তিতে রাষ্ট্রীয় বৈষম্য করতে পারে না। ওকে, চলে আসি নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে 8 নম্বর, সংবিধানের প্রস্তাবনা সংশোধন করা যায় না শুধুমাত্র রাষ্ট্রপতি পারেন, সংসদ পারে, সুপ্রিম কোর্ট পারে। কে পারে সংবিধানের প্রস্তাবনা সংশোধন করতে? সংবিধানের প্রস্তাবনা সংশোধন করতে পারে অপশন নাম্বার সি, সংসদ। ঠিক আছে, দেখো, কেশবানন্দ ভারতী কেস, যেটা আমি একটু আগেই বললাম, 1973 সাল। এই যে প্রিয়াম্বেল বা তোমাদের প্রস্তাবনা, এটাকে কিন্তু সংবিধানের অংশ হিসাবে স্বীকৃতি পেয়েছিল এই কেসের মাধ্যমে। তো এটাকে কিন্তু সংশোধনযোগ্য। তবে কিন্তু বেসিক স্ট্রাকচার যেটা আছে, এটা কিন্তু নষ্ট করা যাবে না। এই যে বেসিক স্ট্রাকচার, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। সংবিধান সংশোধনের ক্ষমতা রয়েছে সংসদের। সংবিধান সংশোধনের বিধান রয়েছে আর্টিকেল 368, মানে 368 নম্বর আর্টিকেলে কিন্তু রয়েছে। এখনও পর্যন্ত প্রিয়াবেল একবারই সংশোধন করা হয়েছে, যেটা তোমাদের একটু আগে বলেছিলাম, 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে, যেখানে 3টে শব্দ অ্যাড হয়: সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি। ওকে, চলে আসছি নেক্সট প্রশ্ন। দেখো, 9 নম্বর, ভারতীয় সংবিধানের কত নম্বর অংশে মৌলিক অধিকার রয়েছে? পার্ট নাম্বার 2, পার্ট নাম্বার 3, পার্ট নাম্বার 4, পার্ট নাম্বার 4A। কী হবে উত্তর বলো? ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার।
দেখো ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার রয়েছে অপশন নাম্বার বি পার্ট নাম্বার 3-তে। দেখো মৌলিক অধিকার রয়েছে পার্ট নাম্বার 3-তে। অনুচ্ছেদ কি মানে আর্টিকেল হচ্ছে 12 থেকে 35 মৌলিক অধিকার, এবং একে কিন্তু ভারতের ম্যাগনা কার্টা বলা হয়। খুব গুরুত্বপূর্ণ এটা। মার্কিন যুক্তরাষ্ট্র মানে ইউএস এর কাছ থেকে কিন্তু এই মৌলিক অধিকার ধারণা নেওয়া হয়েছে, এবং মৌলিক অধিকার আদালতের মাধ্যমে বলবৎ করা হয়, বলবৎ করা যায়। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে 10 নম্বর। বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কতটি? মানে কয়টা মৌলিক অধিকার রয়েছে? 5টা, 6টা, 7টা, 8টা। এনে কিন্তু বর্তমান কথার উল্লেখ রয়েছে, সেক্ষেত্রে একটু ভালো করে উত্তরটা দিতে হবে। বর্তমানে মৌলিক অধিকার রয়েছে কিন্তু অপশন নাম্বার বি 6টা। প্রথমে কিন্তু 7টা ছিল। দেখো বর্তমানে 6টা রয়েছে, প্রথমে কিন্তু ছিল 7টা। এই 7 নম্বরটা কি? 7 নম্বরটা ছিল হচ্ছে সম্পত্তির অধিকার। ঠিক আছে, কিন্তু এটাকে 44তম সংবিধান সংশোধন, যেটা 1978 সালে হয়, এর মাধ্যমে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে কিন্তু আইনি অধিকারে অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে সম্পত্তির অধিকার যদি বলে কোথায় রয়েছে, এটা রয়েছে কিন্তু আইনি অধিকারে রয়েছে, এবং আর্টিকেল যদি জিজ্ঞেস করে তাহলে হচ্ছে আর্টিকেল 300A। যদি বলে কত নম্বর পার্ট নাম্বার হচ্ছে 12। ঠিক আছে, পার্ট নাম্বার 12 আর্টিকেল 300A। রাইট টু এডুকেশন অনুচ্ছেদ 200 বলছি 21A, এটা কিন্তু 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়। ঠিক আছে, রাইট টু এডুকেশন কত সালে কত সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা? 86তম। কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 21A মানে 21A। ওকে, দেখো নেক্সট প্রশ্ন নম্বর 11 দেখো, সমতার অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে? 12 থেকে 35, আর 14 থেকে 18, 19 থেকে 22, 23 থেকে 24। সমতার অধিকার মানে রাইট টু ইকুয়ালিটি, এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? রাইট টু ইকুয়ালিটি রয়েছে অপশন নাম্বার বি 14 থেকে 18, 14 to 18। দেখো অনুচ্ছেদ 14তে কী রয়েছে? আইনের দৃষ্টিতে সকলে সমান, মানে ইকুয়ালিটি বিফোর ল এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল। এই যে ইকুয়াল প্রোটেকশন অফ ল, এই যে ধারণাটা, এটা কিন্তু ইউএসএ থেকে নেওয়া হয়েছে, আর এই যে ইকুয়ালিটি বিফোর এটা কিন্তু ইউকে থেকে নেওয়া হয়েছে। তো এইগুলো কিন্তু ভালো করে দেখবে। অনুচ্ছেদ 15তে কী রয়েছে? মানে আইনের দৃষ্টিতে সকলের সমতা কিন্তু আর্টিকেল 14, জাস্ট এটা মনে রাখো। অনুচ্ছেদ 15তে কী রয়েছে? অনুচ্ছেদ 15তে রয়েছে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ, জন্মস্থান এইসবের ভিত্তিতে কিন্তু বৈষম্য নিষিদ্ধ। মানে এই যে জিনিসগুলো আছে, ধর্ম, বর্ণ, জাতি, তারপরে লিঙ্গ, জন্মস্থান, এগুলোর ভিত্তিতে কিন্তু কারোর ওপর বৈষম্য করা যাবে না। মানে ধরো কেউ পুকুর ঘাটে স্নান করতে গেল, পাবলিক কোনো একটা পুকুর ঘাটে, তো সেখানে বললো যে মানে ধর্মের ভিত্তিতে বা বর্ণের ভিত্তিতে তাদের কিন্তু সেক্ষেত্রে বৈষম্য করা যাবে না। বা কোনো কেউ রেস্তোরাঁতে খেতে গেল বা মন্দিরে গেল কেউ, এগুলো কিন্তু বৈষম্য করা যাবে না এই পার্টিকুলার যেই জিনিসগুলির ভিত্তিতে। ওকে, তারপরে দেখো অনুচ্ছেদ নম্বর 16তে রয়েছে কি? সরকারি চাকরিতে সমান সুযোগ। মানে সরকারি চাকরিতে কিন্তু সমান সুযোগ দিতে হবে। এই যে ধর্ম, বর্ণ, এই জাত, এগুলোর ভিত্তিতে কিন্তু এখানেও বৈষম্য করা যাবে না। তবে এখানে একটা ব্যাপার আছে, এটা হচ্ছে তোমাদের 16(4)-এ আছে যে পার্টিকুলার মানে কিছু তোমাদের যে মানে ধরো কোনো একটা, যেমন পশ্চিমবঙ্গে ধরো পশ্চিমবঙ্গ পুলিশ, সেখানে একটা নোটিফিকেশান বেরালো, সেখানে কিন্তু একটা এলিজিবিলিটি থেকে একটা জিনিস থাকে যে পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু সেখানে অনেকে ভাবে সেখানে বৈষম্য হতে পারে যে সকলে তো সমান সুযোগ দেওয়া উচিত চাকরির ক্ষেত্রে, কিন্তু কিছু জায়গায় কিন্তু ব্যতিক্রম রয়েছে। সে মৌলিক অধিকারেও কিন্তু ব্যতিক্রম রয়েছে কিছু ক্ষেত্রে। ঠিক আছে, যেমন হচ্ছে এই সমস্ত জায়গায় আছে নারীদের জন্য বা শিশুদের জন্য কিন্তু আলাদা করে ব্যবস্থা নেওয়া হয়, সেখানেও বৈষম্য হয় না, কারণ সেখানে কিছু ব্যতিক্রম সব কিছুতেই থাকে। তো এখানেও কিন্তু ব্যতিক্রম রয়েছে। মানে রেসিডেন্সি একটা যে এলিজিবিলিটি, সেটা কিন্তু হতে পারে। মানে পার্টিকুলার ধরো মিজোরামের ধরো কোনো একটা সরকারি চাকরির পরীক্ষা, সেখানে একটা শর্ত দিতেই পারে যে মিজোরামের বাসিন্দা হতে হবে, তাহলে সরকারি চাকরি মানে সেখানে অ্যাপ্লাই করা যাবে। তো এগুলো কিন্তু হয়ে থাকে, এগুলো সমস্যা নেই। অনুচ্ছেদ নম্বর 17তে কি? অস্পৃশ্যতা বিলোপ, মানে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। এটা কিন্তু পরীক্ষা অনেকবার দিয়েছে, তো এবার WBCS 2024-এও দিয়েছে এমনকি। তো এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। অনুচ্ছেদ নম্বর 18তে হচ্ছে উপাধি, মানে কেউ কিন্তু উপাধি নামের আগে লাগাতে পারবে না। ইকুয়ালিটি বিফোর ল, এই ধারণাটি যুক্তরাজ্য থেকে, এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল, এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে, যেটা আমি তোমাদের প্রথমেই বললাম। তারপরে দেখো নেক্সট প্রশ্ন নম্বর 12, অস্পৃশ্যতা বিলোপ কোন অনুচ্ছেদে রয়েছে? আমরা এইমাত্র দেখলাম, এটা অপশন নাম্বার ডি 17, তাই আমরা বেশি সময় নেব না। নেক্সট হচ্ছে প্রশ্ন নম্বর 13, উপাধি বিলোপ কোন অনুচ্ছেদে রয়েছে? প্রশ্ন নম্বর 18, এটা আমাদের আর দেখতেও হবে না। দেখো এখানে একটা জিনিস দেখবে যে ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, এগুলো কিন্তু কোনো উপাধি নয়, এগুলো হচ্ছে রাষ্ট্রীয় সম্মান, এগুলো মাথায় রাখবে। বিদেশি রাষ্ট্রের উপাধি গ্রহণে সরকারি কর্মচারীদের কিন্তু রাষ্ট্রপতির অনুমতির প্রয়োজন হতে পারে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ওকে, নেক্সট
নেক্সট হচ্ছে তোমাদের 14 স্বাধীনতার অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে? স্বাধীনতার অধিকার 14 থেকে 18, 19 থেকে 22, 23 থেকে 24, 25 থেকে 28। এটা কি রয়েছে? এটা হচ্ছে অপশান নাম্বার বি, 19 থেকে 22। তো দেখো এবার আমরা যেটা বললাম যে 19 থেকে 22, এক সেকেন্ড, 19 থেকে 22, এবার দেখো স্বাধীনতার অধিকার হচ্ছে 19 থেকে 22, আর 19 নম্বর যে আর্টিকেলটা আছে এখানে কিন্তু টোটাল 6টা স্বাধীনতার অধিকার আছে। 6টা কী কী? প্রথম যেটা আছে সেটা হচ্ছে তোমাদের স্পিচ, মানে হচ্ছে বাক স্বাধীনতার অধিকার, মানে নিজের যে মনোভাব বা নিজের যে বক্তব্য যেটা তুমি রাখতে পারবে, ঠিক আছে, এটা স্বাধীনতা। 2 নম্বরটা হচ্ছে অ্যাসেম্বলি, মানে হচ্ছে তুমি কোনো জায়গায় জমায়েত হতে পারবে নিরস্ত্রভাবে, ঠিক আছে, নিরস্ত্রভাবে পিসফুলভাবে। তারপর 3 নম্বর হচ্ছে তোমাদের অ্যাসোসিয়েশন, মানে সমিতি গঠন করতে পারবে, সভা সমিতি গঠন করতে পারবে। তারপরে তোমাদের 4 নম্বর হলো তোমাদের সভা সমিতি গঠন, এটা হচ্ছে তোমাদের এক সেকেন্ড, তারপরে মুভমেন্ট মানে হচ্ছে যে কোনো তুমি জায়গায় ঘোরাফেরা করতে পারবে, সেটার কোনো আটক নেই বা সেটার কোনো বাধা নেই, যে কোনো জায়গায় তুমি ঘুরতে ফিরতে পারবে। তারপরে হচ্ছে তোমাদের রেসিডেন্ট মানে হচ্ছে তুমি যেখানে সেখানে তুমি বাসস্থান করতে পারবে, মানে তোমার ধরো মনে হলো আমি আজকে এখানে থাকবো বা এখানে একটা বাড়ি বানাবো, মানে সেটা তো লিগ্যালভাবেই করতে হবে, অবশ্যই ইল্লিগ্যালভাবে না, যেটা তোমরা সকলেই জানো। তো সেখানে তোমরা করতে পারবে, এমন কোনো না যে এ এখানে থাকতে পারবে না বা ও ওখানে থাকতে পারবে না, মানে যে যেখানে ইচ্ছে থাকতে পারবে, এমন কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে লাস্ট হচ্ছে অকুপেশন, মানে তুমি যে কোনো পেশা বাছাই করতে পারবে, ঠিক আছে। কিন্তু এখানে ব্যতিক্রম অবশ্যই আছে। এবার ধরো আমি কেউ বললো যে না আমি মানুষ পাচার করব, এটা তো কোনো আর অকুপেশন নয়, ব্যতিক্রম তো অবশ্যই আছে, তাই না? তো সেক্ষেত্রে এগুলো মোটামুটি তোমাদের একটু দেখে রাখবে, তাহলেই হবে, ঠিক আছে। তারপর আর্টিকেল নাম্বার 20, 20তে কী রয়েছে? 20তে রয়েছে অপরাধের ক্ষেত্রে সুরক্ষা। এখানে আবার কিন্তু 3টে ভাগ রয়েছে। প্রথম ভাগটা হচ্ছে ধরো কোনো ব্যক্তি ধরো অপরাধ করেছে বা তাকে আটক করা হয়েছে, এবং তাকে কিন্তু সেই সময় যেই লটা বা যে আইনটা বলবৎ রয়েছে সেই আইন অনুযায়ী কিন্তু তাকে শাস্তি দেওয়া হবে। নতুন কোনো আইন বানিয়ে তাকে কিন্তু শাস্তি দেওয়া যাবে না। মানে যখন সে ক্রাইমটা করেছে, সেই ক্রাইম করাকালীন যেই আইনটা ছিল সেই আইন অনুযায়ী কিন্তু তাকে শাস্তি দিতে হবে। বাকি নতুন আইন বানিয়ে যে তাকে শাস্তি দেবো সেটা কিন্তু হবে না। 2 নম্বর রয়েছে, মানে 2 নম্বরটা কী বলো তো, মানে 20-1 যেটা বললাম এটা 20-2, 20-2 হচ্ছে কি, মানে একই যে সাজার জন্য, একই যে তোমাদের শাস্তির জন্য 2 বার সাজা দেওয়া যাবে না, ঠিক আছে। 20-3 রয়েছে, নিজের বিরুদ্ধে কিন্তু সাক্ষী দেওয়া যাবে না, ঠিক আছে, এটা কিন্তু রয়েছে। 21 যেটা হচ্ছে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকারের মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে, ঘুমানোর অধিকার, বা তারপরে ধরো খাওয়ার অধিকার, ইন্টারনেট চালানোর অধিকার, এগুলো কিন্তু রয়েছে মোটামুটি। অনুচ্ছেদ হচ্ছে 21-এ, এটা হচ্ছে শিক্ষার অধিকার, যেটা তোমাদের একটু আগে বলেছিলাম যে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটাকে অ্যাড করা হয়। অনুচ্ছেদ হচ্ছে 22, সেটা হচ্ছে গ্রেফতার ও আটকের সম্পর্কিত সুরক্ষা। এখানে ব্যাপার রয়েছে 3টে, যেমন প্রথমটা হচ্ছে যে কাউকে যে গ্রেফতার করা হচ্ছে তার কারণটা তাকে জানাতে হবে যে কোন কারণে গ্রেফতার করা হচ্ছে। 2 নম্বরটা হচ্ছে যাকে গ্রেফতার করা হচ্ছে তাকে কিন্তু তার পছন্দ মতন উকিল দিতে হবে। 3 নম্বরটা হচ্ছে তাকে 24 ঘন্টার মধ্যে যে নিয়ারেস্ট যে ম্যাজিস্ট্রেট আছে সেখানে কিন্তু তাকে পেশ করতে হবে। এগুলো মোটামুটি তোমাদের একটু জেনে রাখা জরুরি। নেক্সট 15 নম্বর দেখো, সংবিধান প্রতিকারের অধিকারকে কী বলা হয়? সাংস্কৃতিক অধিকার, ধর্মীয় অধিকার, সংবিধানের হৃদয় ও আত্মা, সংবিধানের সম্পত্তির অধিকার, সাংবিধানিক প্রতিকারের অধিকার। এটা হচ্ছে আর্টিকেল নম্বর, তোমাদের বলে দিই, আর্টিকেল হচ্ছে 32, ঠিক আছে। বলো কী হবে? রাইট অ্যাগেন এক্সপ্লয়টেশন, ওকে। এটা হচ্ছে সংবিধানের হৃদয় ও আত্মা। এটাকে কিন্তু মূলত দেখো, এটা হচ্ছে বলা হয় বলতে বলা ভুল হবে, এটা হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর, তিনি কিন্তু এই যে আর্টিকেল 32 আছে সাংবিধানিক প্রতিকারের অধিকার, এটাকে কিন্তু তিনি সংবিধানের হৃদয় এবং আত্মা বলেছেন, হার্ট অ্যান্ড সোল, ঠিক আছে। দেখো 32 নম্বর ধারা, এটি সংবিধানের প্রতিকারের অধিকার, ডক্টর বি.আর. আম্বেদকর একে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছেন। শুধুমাত্র সুপ্রিম কোর্ট অনুচ্ছেদ 32-এর অধীনে কিন্তু রিট জারি করতে পারে, এবং হাইকোর্ট রিট জারি করতে পারে অনুচ্ছেদ নাম্বার 226। মানে কি, মানে হচ্ছে ধরো তোমাদের যে মৌলিক অধিকার রয়েছে সেই মৌলিক অধিকার ধরো কারো ক্ষুণ্ণ হচ্ছে, তখন সে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে কিংবা হাইকোর্টের দ্বারস্থ হতে পারে, এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট তাদের যে মৌলিক অধিকার সেটাকে রক্ষা করার জন্য 5 ধরনের রিট জারি করতে পারে, যেটা আমরা মানে আগে আলোচনা করব। 5 ধরনের রিট জারি করে কিন্তু তাদের যে মৌলিক অধিকার সেটাকে কিন্তু রক্ষা করতে পারে। আর সুপ্রিম কোর্টের এটা করে, মানে রিট জারি করে হচ্ছে 32 নম্বর ধারা অনুযায়ী, এবং হাইকোর্ট করে 226 নম্বর ধারা অনুযায়ী। তবে রিট জারি করার ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের থেকে হাইকোর্টের যে পাওয়ার বা ক্ষমতা সেটা কিন্তু বেশি, কারণ সুপ্রিম কোর্ট শুধুমাত্র মৌলিক অধিকারের ক্ষেত্রেই একমাত্র এই যে রিটটা জারি করতে পারে, তবে হাইকোর্ট কিন্তু মৌলিক অধিকার প্লাস আইনি অধিকারের ক্ষেত্রেও কিন্তু রিট জারি করতে পারে। এইভাবে কিন্তু হাইকোর্টের যে রিট জারি করার ক্ষমতা এটা কিন্তু সুপ্রিম কোর্টের থেকেও ব্যাপক, ওকে। এগুলো কিন্তু একটু মাথায় রাখবে। নেক্সট
প্রশ্ন নম্বর 16, মৌলিক কর্তব্য কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছিল ভারতীয় সংবিধানে? 24, 42, 44, 86? কী হবে উত্তর বলো? এটা আমি বলেছিলাম তোমাদের। এর উত্তর হবে অপশান নাম্বার বি, 42তম সংবিধান সংশোধনী 1976। দেখো, 42তম সংবিধান সংশোধনী 1976 দ্বারা যুক্ত হয় পার্ট নম্বর 4A এবং অনুচ্ছেদ হচ্ছে 51A। এটা আমি তোমাদের বলেছিলাম। শরণ সিং কমিটির সুপারিশে কিন্তু মৌলিক কর্তব্য সুপারিশ হয়েছিল এবং মৌলিক কর্তব্যের ধারণা নেওয়া হয়েছে সোভিয়েত ইউনিয়নের থেকে, মানে ইউএসএসআর থেকে কিন্তু এই যে মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস এটাকে কিন্তু নেওয়া হয়েছে। টোটাল ভারতে এখন টোটাল কটা ফান্ডামেন্টাল ডিউটি আছে? এখন কিন্তু বর্তমানে রয়েছে 11টা, আগে ছিল 10টা। 11 নম্বর অ্যাড হয় কবে? 11 নম্বর অ্যাড হয় কিন্তু তোমাদের 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে, যেটা হয়েছিল 2000, তোমাদের 2000 হয়েছিল এটা 2002 সালে। 2002 তো? হ্যাঁ, 2002 সালে। এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখো। 17 নম্বর প্রশ্ন কী বলছে? 17 নম্বর প্রশ্ন বলছে বর্তমানে মৌলিক কর্তব্য সংখ্যা কটা? এইমাত্র বললাম, এটা উত্তর হবে অপশান নাম্বার বি, 11টা। ঠিক আছে, এগুলোর দাঁড়িয়ে লাভ নেই কারণ আমি তোমাদের বলে দিলাম। শুরুতে ছিল 10টা। 86তম সংবিধান সংশোধনী যেটা 2002 সালে হয়, যেটা বললাম তোমাদের, এর মাধ্যমে কিন্তু 11 নম্বরটা অ্যাড করা হয়। এই 11 নম্বরটা কি? 6 থেকে 14 বছর শিশুদের শিক্ষা নিশ্চিত করার কিন্তু অভিভাবকদের কর্তব্য। এটা কিন্তু এটা মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য আদালতের মাধ্যমে কিন্তু সরাসরি বলবৎযোগ্য নয়। মানে কেউ যারা মৌলিক কর্তব্য পালন করছে না তার জন্য কিন্তু সে যে শাস্তি পাবে বা তার জন্য কি আদালতে দ্বারস্থ হওয়া যাবে, সেটা কিন্তু হওয়া যায় না। এটা কিন্তু মৌলিক অধিকারের মতন নয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন নম্বর 18 দেখো। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, সংবিধানের কোন অংশে রয়েছে, মানে কোন পার্টে রয়েছে? পার্ট নম্বর 3, পার্ট নম্বর 4, পার্ট নম্বর 4A, পার্ট নম্বর 5? কী হবে? দেখো, ডিপিএসপি বা নির্দেশমূলক নীতি বা তোমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা রয়েছে অপশান নাম্বার তোমাদের বি, পার্ট নম্বর 4A। ঠিক আছে, দেখো ডিপিএসপি পার্ট নম্বর 4 রয়েছে এবং এটা হচ্ছে অনুচ্ছেদ কত, মানে আর্টিকেল হচ্ছে 36 থেকে 51 নম্বর আর্টিকেল রয়েছে। এটাও কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। লক্ষ্য হচ্ছে এটা হচ্ছে একটা কল্যাণমূলক রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট তৈরি করাই কিন্তু এর মূল লক্ষ্য। ডিপিএসপিকে কিন্তু ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশনস বলা হয়, এটাও কিন্তু বি আর আম্বেদকরই বলেছিলেন। আর তোমাদের এই যে ডিপিএসপি ধারণা, এটা কিন্তু নেওয়া হয়েছে আয়ারল্যান্ড, আবার বানানটা ভুল লিখছি নাকি, আয়ারল্যান্ড, IRELAND, আয়ারল্যান্ড থেকে কিন্তু এই ডিপিএসপি ধারণাটা নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে তোমাদের প্রশ্ন নম্বর 19, ডিপিএসপি ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এইমাত্র বললাম, এটা হচ্ছে অপশান নাম্বার বি, আয়ারল্যান্ড। ঠিক আছে, দেখো ডিপিএসপি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। ডিপিএসপির উদ্দেশ্য কি? সামাজিক ও অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করা, মানে একটা ওয়েলফেয়ার স্টেট তৈরি করা। ডিপিএসপি 3 প্রকার, একটা হচ্ছে সোশ্যালিস্ট, একটা হচ্ছে গান্ধীয়ান, একটা হচ্ছে লিবারাল। দেখো এই যে 3 প্রকার, এটা কিন্তু সংবিধানে উল্লেখ নেই, তাও একটু দেখে রাখবে। মিনরা বা মিল্কেস 1980, এই মৌলিক অধিকার ও ডিপিএসপির মধ্যে কিন্তু ভারসাম্যের কথা বলা হয়েছে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কেস। ওকে, নেক্সট প্রশ্ন নম্বর 20 দেখো কি বলছে। 20 হচ্ছে ভারতীয় সংবিধানের রক্ষক বা গার্জিয়ান অব দ্য কনস্টিটিউশন কে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট, সংসদ? কে উত্তর? ভারতীয় সংবিধানের রক্ষক বা গার্জিয়ান অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হলো অপশান নাম্বার সি, সুপ্রিম কোর্ট। দেখো, সুপ্রিম কোর্ট সংবিধানের গার্জিয়ান বা ফাইনাল ইন্টারপ্রেটার। জুডিশিয়াল রিভিউর ক্ষমতা রয়েছে সুপ্রিম কোর্টে। জুডিশিয়াল রিভিউটা হচ্ছে আর্টিকেল নাম্বার যদি বলি তাহলে হচ্ছে আর্টিকেল নাম্বার 137 মাধ্যমে। এটা কি? এটা হচ্ছে ধরো সুপ্রিম কোর্ট কোনো একটা বিষয়ে রায় দিয়ে দিল এবং সেই রায়টাকে কিন্তু সুপ্রিম কোর্ট পুনর্বিবেচনা করতে পারবে। ওকে, মানে রিভিউ করতে পারবে, এটাই হচ্ছে এর পাওয়ার। এটা আর্টিকেল নাম্বার 137। কেশবানন্দ ভারতীকে 1973 বেসিক স্ট্রাকচারের ডক্টরিন কিন্তু প্রতিষ্ঠা হয়, যেটা আমি তোমাদের বলেছিলাম। সংবিধান বিরোধী আইন বাতিল করার ক্ষমতা সুপ্রিম কোর্টের কিন্তু রয়েছে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে 21, ভারতের রাষ্ট্রপতিকে কে নির্বাচন করে? ভারতের রাষ্ট্রপতিকে কে নির্বাচন করেন? জনগণ সরাসরি নির্বাচন করেন, শুধুমাত্র লোকসভা সদস্যরা, নির্বাচক মণ্ডলী, না প্রধানমন্ত্রী? কী হবে উত্তর বলো? প্রথমত এটা তো হবেই না, আমরা কারণ রাষ্ট্রপতি তো আমরা কোনো সময় দেখেছি রাষ্ট্রপতি ভোটে আমরা ভোট দিই, এটা তো হবেই না। এটা হবে কিন্তু অপশান নাম্বার সি, নির্বাচক মণ্ডলী, মানে একটা ইলেকটোরাল কলেজ থাকে, তার মাধ্যমে কিন্তু নির্বাচিত রাষ্ট্রপতি হন। দেখো, রাষ্ট্রপতি অনুচ্ছেদ হচ্ছে নির্বাচন অনুচ্ছেদ আর্টিকেল নাম্বার 54। আর্টিকেল নাম্বার 54 কিন্তু ইলেকটোরাল কলেজ দেওয়া রয়েছে, আর আর্টিকেল 55 রয়েছে ইলেক্ট ম্যানার, মানে কোন কীভাবে নির্বাচিত হন। দেখো, রাষ্ট্রপতি নির্বাচন
আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে কিন্তু হয় এবং সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটে কিন্তু মাধ্যমে হয়। ভোটদান হয় গোপন ব্যালটে এবং নির্বাচক যে মণ্ডলী তাদের মধ্যে কে থাকে এটা কিন্তু পরীক্ষায় দেয়। কে থাকে? এখান থেকে কিন্তু এটা মাথায় রাখবে, নির্বাচিত মানে ইলেক্টেড লোকসভা, রাজ্যসভা এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, মানে কেন্দ্রশাসিত অঞ্চলে দুটো থাকবে, একটা হচ্ছে দিল্লি, একটা হচ্ছে পুদুচেরি। এর যে বিধানসভার নির্বাচিত সদস্যরা মানে নির্বাচিত লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা থাকবেই, মানে এই যে লোকসভা এবং রাজ্যসভা থেকে যারা ইলেক্টেড তারা সেই মেম্বাররা থাকবে, প্লাস রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিল্লি এবং পুদুচেরি এদের যে বিধানসভা রয়েছে সেই বিধানসভার যে নির্বাচিত সদস্যরা মানে এমএলএ তারা কিন্তু থাকবে, মানে এমপি প্লাস এমএলএ তারা কিন্তু নির্বাচিত হতে হবে, ইলেক্টেড। আর কেন্দ্রশাসিত অঞ্চলের একমাত্র কিন্তু দিল্লি এবং পুদুচেরি, এটা কিন্তু রাষ্ট্রপতির তোমাদের ইলেকশানে কিন্তু ভোটদান করে। মনোনীত সদস্যরা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান দিতে পারেন না। এই লাইনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, চলে আসছি নেক্সট প্রশ্ন। দেখো 22 নম্বর, দেখো কি বলছে, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? বি.আর. আম্বেদকর, ডক্টর বি.আর. আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ, সর্বপল্লী রাধাকৃষ্ণন, জওহরলাল নেহেরু। ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন অপশন নাম্বার বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওকে, দেখো ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি, তিনি একমাত্র রাষ্ট্রপতি যিনি দুইবার নির্বাচিত হন। প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। প্রথম রাষ্ট্রপতি শপথ নেন 26 জানুয়ারি 1950 সালে। ঠিক আছে, তো এগুলো কিন্তু দেখে রাখ ভালো করে। তারপর দেখো 23 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর? 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর। রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর? উত্তর হবে অপশন নাম্বার বি, 5 বছর। দেখো অনুচ্ছেদ 56 রাষ্ট্রপতির কার্যকালের কথা মানে টার্মের কথা উল্লেখ করা হয়েছে। টার্ম কত? উত্তর হবে অপশন নাম্বার এই আর্টিকেল নাম্বার 56। মেয়াদ হচ্ছে 5 বছর হলেও উত্তরসূরি শপথ না নেওয়া পর্যন্ত পদে কিন্তু থাকতে পারে না। যদি বলে রাষ্ট্রপতি কত নম্বর পার্টে, পার্ট নম্বর কিন্তু 5-এ কিন্তু রাষ্ট্রপতির কথা উল্লেখ রয়েছে। রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত হতে পারেন, মানে রিইলেক্টেড হতে পারেন। এই যে রিইলেক্টেড বা এটা কিন্তু কত নম্বর, যদি বলে কত নম্বর আর্টিকেল, তাহলে কিন্তু আর্টিকেল নাম্বার 57-এ কিন্তু রিইলেকশনের কথা বলা রয়েছে। রাষ্ট্রপতি পদত্যাগ করলে উপরাষ্ট্রপতির কাছে কিন্তু তার পদত্যাগপত্র জমা দেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। রাষ্ট্রপতি শপথ বাক্য রয়েছে কিন্তু আর্টিকেল নাম্বার 60-তে কিন্তু রয়েছে। ওকে, দেখো এবার দেখো 24 নম্বর, রাষ্ট্রপতির পদত্যাগপত্র কাকে দেওয়া হয়? প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার, উপরাষ্ট্রপতি, প্রধান বিচারপতি। কে উত্তর বলো? রাষ্ট্রপতি নিজের পদত্যাগপত্র জমা দেন অপশন নাম্বার সি, উপরাষ্ট্রপতির কাছে। ঠিক আছে, দেখো রাষ্ট্রপতির পদ শূন্য হলে উপরাষ্ট্রপতি কার্যনির্বাহী রাষ্ট্রপতি হন। উপরাষ্ট্রপতি না থাকলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু এই দায়িত্বটা পালন করেন এবং 6 মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এটা কিন্তু টাইমটা দেয় 6 মাসের মধ্যে। রাষ্ট্রপতিকে অপসারণের পদ্ধতি হচ্ছে ইমপিচমেন্ট পদ্ধতি এবং এটা কিন্তু আর্টিকেল নাম্বার 61-এ রয়েছে। ওকে, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। নেক্সট, মানে রাষ্ট্রপতির পদ থেকে সরানোটা হচ্ছে ইমপিচমেন্ট। ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার কোন পদে থাকেন? নেতা, উপনেতা, চেয়ারম্যান, সচিব। দেখো ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান পদে থাকেন, মানে যে ভারতের উপরাষ্ট্রপতি সেই কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান। ওকে, দেখো এটা কিন্তু দেওয়া রয়েছে আর্টিকেল নাম্বার 64-এ। আর্টিকেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি কিন্তু এক্স অফিসিও চেয়ারম্যান এই আর্টিকেলে অনুযায়ী। ওকে, উপরাষ্ট্রপতি রাজ্যসভার সদস্য নন, তিনি কিন্তু রাজ্যসভার সদস্য নন, তিনি কিন্তু চেয়ারম্যান, এটা মাথায় রাখবে। ভোট সমান হলে তিনি কিন্তু কাস্টিং ভোট দিতে পারেন। ধরো মেম্বার আছে 10 জন, 5 জন বললো হ্যাঁ, কোনো একটা বিলে 5 জন বললো হ্যাঁ, 5 জন বললো না, তো এখানে তো ড্র হয়ে গেল, তো একজনকে তো দিতেই হবে এক্সট্রা, তো সেখানে কিন্তু তিনি কিন্তু কাস্টিং ভোটটা দেন। উপরাষ্ট্রপতির অনুপস্থিতিতে কিন্তু ডেপুটি চেয়ারম্যান সভা পরিচালনা করেন। ওকে, নেক্সট 26, উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর? 4, 5, 6, 7। উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ হচ্ছে অপশন নাম্বার বি, 5 বছর। অনুচ্ছেদ 67 অর্থাৎ 67 এখানে কিন্তু উপরাষ্ট্রপতির কার্যকাল উল্লেখ রয়েছে। উপরাষ্ট্রপতি নির্বাচন অনুচ্ছেদ নাম্বার 66 মানে 66 নম্বরে কিন্তু দেওয়া রয়েছে। নির্বাচক মণ্ডলীতে থাকে কিন্তু লোকসভা ও রাজ্যসভা নির্বাচিত মনোনীত উভয় সদস্যরা কিন্তু ভোট দেন। এখানে কিন্তু একটা জিনিস তোমাদের ভালো করে দেখতে হবে, যেটা হচ্ছে এই যে নির্বাচক মণ্ডলীটা তোমাদের দেখালাম,
লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত মানে নমিনেটেড প্লাস নির্বাচিত হচ্ছে ইলেক্টেড প্লাস মনোনীত মানে হচ্ছে নমিনেটেড, উভয়েরই ভোট দেন। এখানে কিন্তু কোনো এমএলএরা কিন্তু ভোট দেয় না রাজ্যের। আর এই যে তোমাদের এই উপরাষ্ট্রপতির যে যারা নির্বাচন করে এরা কিন্তু মানে এরাই কিন্তু রাষ্ট্রপতির যে ইমপিচমেন্ট হয় 61 নম্বর ধারা অনুযায়ী তারা কিন্তু এরাই কিন্তু ইমপিচমেন্টে কিন্তু ভোট দেয়। ঠিক আছে, মানে যারা ইমপিচমেন্টে থাকে রাষ্ট্রপতি তারাই কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে থাকে, এটা কিন্তু একটু মাথায় রাখবে। রাজ্যের বিধায়করা উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন না, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনে ইলেকট্রাল কলেজ এক নয়, এটা কিন্তু মাথায় রাখবে। মানে এটা হচ্ছে রাষ্ট্রপতি ইমপিচমেন্টের বলতে পারো ইমপিচমেন্ট এরা করে। আর বাকি ভোট তো তোমাদের বলে দিলাম যে রাষ্ট্রপতির কারা কারা ভোট দেয় রাষ্ট্রপতি নির্বাচনে। 27 প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি, লোকসভার স্পিকার, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, রাজ্যসভার চেয়ারম্যান। প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন অপশন নম্বরে রাষ্ট্রপতি। দেখো অনুচ্ছেদ নম্বর 75 অনুযায়ী প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি নিয়োগ করেন সাধারণত লোকসভার সংখ্যাগরিষ্ঠ মানে যাদের আর কি সিটের সংখ্যা বেশি দলের নেতাকে প্রধানমন্ত্রী করা হয়। প্রধানমন্ত্রী ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টারের প্রধান, মন্ত্রীদেরও রাষ্ট্রপতি নিয়োগ করেন প্রধানমন্ত্রীর পরামর্শে। ঠিক আছে, মানে প্রধানমন্ত্রীকে প্রথমে রাষ্ট্রপতি নিয়োগ করেন এবং তারপরে কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শেই বাকি মন্ত্রীদেরও কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। নেক্সট 28 ভারতের প্রকৃত নির্বাহী বা রিয়েল এক্সিকিউটিভকে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, লোকসভার স্পিকার। ভারতের প্রকৃত নির্বাহী মানে রিয়েল এক্সিকিউটিভ হচ্ছে অপশন নাম্বার বি প্রধানমন্ত্রী। ঠিক আছে, রিয়েল এক্সিকিউটিভ কিন্তু প্রধানমন্ত্রী, মানে আসল ক্ষমতা কিন্তু প্রধানমন্ত্রীর হাতেই ন্যস্ত থাকে। আর রাষ্ট্রপতি হচ্ছে নমিনাল এক্সিকিউটিভ, ঠিক আছে, মানে নামমাত্র শাসক। ঠিক আছে, প্রধানমন্ত্রী হলেন রিয়েল এক্সিকিউটিভ। অনুচ্ছেদ নম্বর 74 অনুযায়ী রাষ্ট্রপতি সহায়তার জন্য মন্ত্রিপরিষদ থাকবে এবং প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সভাপতি। প্রধানমন্ত্রী কিন্তু সরকারের নীতি নির্ধারণ করে থাকেন, এগুলো আমরা ভালো করে জানি। নেক্সট 29 মন্ত্রিপরিষদ সম্মিলিত হবে কার কাছে দায়বদ্ধ? রাষ্ট্রপতির কাছে, না লোকসভার কাছে, রাজ্যসভা, না লোকসভা, না সুপ্রিম কোর্ট। দেখো মন্ত্রিপরিষদ যদি বলি তাহলে কিন্তু ওটা উত্তর হবে অপশন নাম্বার সি, লোকসভার কাছে কিন্তু তারা দায়বদ্ধ। দেখো কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা উল্লেখ রয়েছে কিন্তু অনুচ্ছেদ নম্বর 75-এর 3-এ, 75-এর আর্টিকেল 75-এর 3-এ। ঠিক আছে, লোকসভা নো কনফিডেন্স মোশন পাস হলে পুরো মন্ত্রিসভা কিন্তু পদত্যাগ করতে হয়, মানে কনফিডেন্স বা তাদের যে মেজরিটি সেটা যদি দেখাতে না পারে তাহলে কিন্তু পুরো মন্ত্রিসভাতে কিন্তু পদত্যাগ করতে হয়। এটি সংসদীয় শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। ওকে, নেক্সট প্রশ্ন নম্বর 30 ভারতের সংসদ গঠিত হয় কাদের কাদের নিয়ে? মানে ভারতের যে পার্লামেন্ট সেটা কাদের নিয়ে গঠিত হয়? লোকসভা, রাজ্যসভা, রাজ্যসভা, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি ও লোকসভা, প্রধানমন্ত্রী, লোকসভা। কেউ উত্তর বলো। অনেকে এটা উত্তর করতে পারে যে লোকসভা রাজ্যসভা, কিন্তু এটা উত্তর হবে অপশন নাম্বার বি, লোকসভা রাজ্যসভা রাষ্ট্রপতি। এভাবে তোমরা মনে রাখতে পারো। লোকসভা হচ্ছে নিম্নকক্ষ, রাজ্যসভা উচ্চকক্ষ, তার উপরে রাষ্ট্রপতি, মানে উপরে বলতে রাষ্ট্রপতি। তো এই তিনটে কিন্তু নিয়ে আমাদের পার্লামেন্ট গঠিত। ঠিক আছে, পার্লামেন্টের আর্টিকেল যদি বলি পার্লামেন্ট হচ্ছে 79 নম্বর আর্টিকেলে রয়েছে রাষ্ট্রপতি, লোকসভা প্লাস রাজ্যসভা নিয়ে। লোকসভা হচ্ছে লোয়ার হাউস যেটা রয়েছে আর্টিকেল নাম্বার 81, আর রাজ্যসভা হচ্ছে আপার হাউস যেটা আর্টিকেল রয়েছে 80। ওকে, এর হাইয়েস্ট মেম্বার যদি বলি তাহলে হচ্ছে বর্তমানে যদি বলি তাহলে হচ্ছে 550। আর যদি বলি বর্তমানে কত যা সিট মানে রয়েছে সেটা হচ্ছে 543 জন কিন্তু বর্তমানে রয়েছে। আর আগে ছিল কিন্তু 552, যেটা 2 নম্বরটা, যেটা দুটো ছিল হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান, সেটাকে কিন্তু 104 নম্বর আর্টিকেলের মাধ্যমে সেটাকে বাদ দেওয়া হয়েছে। আর রাজ্যসভা হচ্ছে 250 হাইয়েস্ট, 250 হাইয়েস্ট। ঠিক আছে, আর এই যে 250-এর মধ্যে কিন্তু 238 জন কিন্তু বিভিন্ন রাজ্য থেকে আসে এবং এবং বাকি হচ্ছে তোমাদের 12 জন কিন্তু নমিনেট হয়। 238 12 জন কিন্তু নমিনেট করে রাষ্ট্রপতি বিভিন্ন ফিল্ড থেকে। ওকে, এগুলো কিন্তু মাথায় রাখবে। রাষ্ট্রপতি সংসদের সদস্য নন, তিনি কিন্তু সংসদের একটি অবিচ্ছেদ্য অংশ। সংসদের অধিবেশন আহ্বান ও সমাপ্তি করেন রাষ্ট্রপতি। ঠিক আছে, দেখো 31 লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত? লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হচ্ছে অপশন নাম্বার বি 550। ঠিক আছে, কি হলো ম্যাম? হ্যাঁ ঠিক আছে 550। এবার দেখো 552 হবে না, দেখো এখানে দেখো সর্বাধিক যদি বলেছে, যখন বর্তমানে যেহেতু দুজন বাদ গেছে সেক্ষেত্রে কিন্তু 550টাই উত্তর হবে। ঠিক আছে, 550টা বর্তমানে 550টা যাবে, এটা 550 করে দিই। দেখো অনুচ্ছেদ নম্বর 81 যেটা তোমাদের বললাম এই লোকসভা গঠনের কথা বলা রয়েছে, এখানে সর্বাধিক সদস্য সংখ্যা হচ্ছে 550 জন। সর্বাধিক কিন্তু 530 জন রাজ্য থেকে আসে এবং 20 জন কিন্তু
কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি থেকে আসে। দুজন যে অ্যাংলো ইন্ডিয়ান মানে 552 জন আগে ছিল, দুজন অ্যাংলো ইন্ডিয়ান সদস্য মনোনীত করা যেত, যা 104তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু বাদ দেওয়া হয়, এবং 550 ম্যাক্সিমাম এবং 543 জন কিন্তু বর্তমানে নির্বাচিত সদস্য। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, বর্তমানে লোকসভা নির্বাচিত সদস্য সংখ্যা কত? এটা আমরা এই মাত্র দেখলাম 543। তো বর্তমানে 543 জন বললাম নির্বাচন পরিচালনা করেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আর্টিকেল নাম্বার 324। ওকে, লোকসভা সদস্য হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 25 বছর, আর রাজ্যসভা যদি বলে রাজ্যসভা তাহলে হচ্ছে 30। ওকে, সদস্য হওয়ার যোগ্যতার বিধান আছে অনুচ্ছেদ নম্বর 84। এই আর্টিকেলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় দিয়েছে। ওকে, নেক্সট, তারপর দেখো প্রশ্ন নম্বর 33, লোকসভার স্বাভাবিক কার্যকালের মেয়াদ কত বছর? 4, 5, 6, 7, মানে স্বাভাবিকটা জিজ্ঞেস করেছে, ঠিক আছে। সেই লোকসভা তোমাদের 2 মাসও ভেঙে যেতে পারে, 13 দিনও ভেঙে যেতে পারে, মানে যখন তখন ভেঙে যেতে পারে, কিন্তু যদি বলে স্বাভাবিক তাহলে কিন্তু হবে অপশন নাম্বার বি, 5 বছর। দেখো আর্টিকেল 83(2) মানে 83(2) নম্বর অনুযায়ী লোকসভার মেয়াদ হচ্ছে 5 বছর। জাতীয় জরুরি অবস্থা সময়, যেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 352 দেওয়া রয়েছে, জাতীয় জরুরি মানে ন্যাশনাল ইমার্জেন্সি, তখন কিন্তু লোকসভার মেয়াদ বাড়ানো যেতে পারে। জরুরি অবস্থা শেষ হলে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত বর্ধিত মেয়াদ কার্যকর থাকে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে লোকসভা ভেঙে দিয়ে বা ডিসলভ করে দিতে পারেন। রাজ্যসভা কিন্তু লোকসভার মতন, এক সেকেন্ড, হ্যাঁ এখানে উল্টা আমি ভাবছিলাম, রাজ্যসভার মতন কিন্তু লোকসভা স্থায়ী নয়, মানে কিন্তু আমরা জানি লোকসভা কিন্তু যখন তখন ভেঙে যেতে পারে, মানে যখন তখন বলতে 5 বছর তো স্বাভাবিক কার্যকাল থাকে, তার আগেও ভেঙে যেতে পারে, কিন্তু রাজ্যসভা কিন্তু কখনোই ভেঙে যায় না। রাজ্যসভা কিন্তু একটা স্থায়ী বা পার্মানেন্ট হাউস হচ্ছে রাজ্যসভা, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তোমাদের। পার্মানেন্ট হাউস কি? রাজ্যসভা। নেক্সট, 34, রাজ্যসভা একটি কি? অস্থায়ী, ভঙ্গযোগ্য, স্থায়ী বিশেষ কক্ষ। কী হবে? রাজ্যসভা একটা স্থায়ী কক্ষ, যেটা আমি এই মাত্র তোমাদের বললাম। দেখো রাজ্যসভা কি বলা হয়? কাউন্সিল অফ স্টেট। আর্টিকেল কত নম্বর? আর্টিকেল নম্বর 80, এটা এখানে লেখাই আছে, কখনো ভেঙে যায় না। আর্টিকেল 80। উপরাষ্ট্রপতি রাজ্যসভার এক্স অফিসিয়াল চেয়ারম্যান, কত নম্বর আর্টিকেল অনুযায়ী? আর্টিকেল নম্বর 64। ভারতের প্রথম রাজ্যসভার অধিবেশন হয়েছিল 13 মে 1952 সালে। এই তারিখগুলো কিন্তু মাথায় রাখবে ভালো করে। নেক্সট, এবার দেখো 35, রাজ্যসভার 1/3 মানে 1/3 যে সদস্য থাকে, মেম্বাররা থাকে, কত বছর অন্তর অবসর গ্রহণ করেন? 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর। রাজ্যসভার 1/3 বা 1/3 তারা কিন্তু প্রতি 2 বছর অন্তর কিন্তু অবসর গ্রহণ করেন। দেখো প্রতি সদস্যের কিন্তু মেয়াদ 6 বছর। এখানে আমি একটা তোমাদের কথা বলি, দেখো রাজ্যসভার কিন্তু মেয়াদ হয় না, মানে রাজ্যসভা কিন্তু একটা স্থায়ী কক্ষ, কিন্তু রাজ্যসভার যে সদস্যরা তাদের কিন্তু মেয়াদ হয়, তাদের কিন্তু মেয়াদ 6 বছর, ঠিক আছে। আর প্রত্যেক 2 বছর অন্তর রাজ্যসভাতে 1/3 কিন্তু সদস্যরা অবসর গ্রহণ করেন, ঠিক আছে। মানে ধরো প্রত্যেক 2 বছর অন্তর 3 ভাগের 1 ভাগ লোক চলে যাবে, এবং তার পরবর্তী কিন্তু 1 ভাগ লোক ফিরে আসবে। তো এভাবেই কিন্তু কোনো সময় রাজ্যসভা ভেঙে যায় না, সবসময় কিন্তু স্থায়ী থাকে। 2 বছর অন্তর 1/3 সদস্য অবসর নেন। সর্বাধিক সদস্য সংখ্যা হচ্ছে 250। বর্তমানে কত রয়েছে? বর্তমানে রয়েছে কিন্তু 245। এর মধ্যে 12 জনকে রাষ্ট্রপতি মনোনীত করেন। কোন কোন ক্ষেত্র থেকে? সাহিত্য, বিজ্ঞান, শিল্প, সমাজসেবা ক্ষেত্র থেকে কিন্তু রাষ্ট্রপতি মনোনীত করেন। ওকে, নেক্সট 36, অর্থ বিল বা মানি বিল প্রথম কোথায় উত্থাপিত হয়? রাজ্যসভাতে, লোকসভাতে, রাষ্ট্রপতির কাছে, সুপ্রিম কোর্টে। অর্থ বিল প্রথম কোথায় উত্থাপিত হয়? অর্থ বিল প্রথম উত্থাপিত হয় কিন্তু অপশন নাম্বার বি, লোকসভাতে, ঠিক আছে। দেখো অনুচ্ছেদ নম্বর 109 কিন্তু মানি বিল বিশেষ পদ্ধতি দেওয়া রয়েছে, এবং মানি বিল শুধুমাত্র কিন্তু লোকসভায় উত্থাপন করা যায়। রাজ্যসভা কিন্তু মানি বিলটাকে প্রত্যাখ্যান করতে পারে না, মানে তারা বলতে পারে, মানে তাদের মতামত দিতে পারে, কিন্তু সেই মতামতটাকে যে বাধ্যতামূলক বা মানতেই হবে সেটা কিন্তু কোনো কথা নেই, ঠিক আছে। রাজ্যসভা কিন্তু কেবল 14 দিনের জন্য সুপারিশ করতে পারে, মানে 14 দিন পরে তো রাজ্যসভা কোনো রেসপন্স করছে না, তখন কিন্তু মেনে নেওয়া হয় যে রাজ্যসভা সম্মতি রয়েছে। লোকসভা সেই সুপারিশ মানতে বাধ্য নয়। ওকে, যেটা আমি তোমাদের প্রথমেই বললাম। নেক্সট হচ্ছে আমাদের 37, অর্থ বিল উত্থাপনের আগে কার অনুমতি প্রয়োজন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, লোকসভার স্পিকার, অর্থমন্ত্রী। অর্থ বিল উত্থাপনের আগে কিন্তু অপশন নাম্বার বি, রাষ্ট্রপতির অনুমতি প্রয়োজন। দেখো মানি বিল উত্থাপনের আগে রাষ্ট্রপতির পূর্ব অনুমতি প্রয়োজন, এবং অনুচ্ছেদ 117 যেখানে রয়েছে কিন্তু ফাইন্যান্সিয়াল বিল, এই সম্পর্কেও কিন্তু রাষ্ট্রপতির সুপারিশের কথা বলা হয়েছে। সব মানি বিল হলো ফাইন্যান্সিয়াল বিল, কিন্তু সব ফাইন্যান্সিয়াল বিল কিন্তু মানি বিল নয়, এটা মাথায় রাখতে হবে। মানি বিল সাধারণত অর্থমন্ত্রী উপস্থাপন করে, ঠিক আছে। আর মানি বিলে যদি বলে যে মানি বিলের যে বিশেষ পদ্ধতি সেটা কিন্তু 109,
আর যদি বলে সংজ্ঞা কোথায় দেওয়া রয়েছে তাহলে কিন্তু সেটা হবে 110, ঠিক আছে? এগুলো আর্টিকেলটা একটু মাথায় রাখতে হবে। নেক্সট 38, অর্থ বিল কিনা তার চূড়ান্ত সিদ্ধান্ত কে নেন? মানে কোনো বিল কি অর্থ বিল, মানি বিল, সেটা মানে সিদ্ধান্ত রাখে যে এটা অর্থ বিল, সেটা বলেন কে? বলো কি উত্তর হবে? এটার উত্তর কী হবে? এটার উত্তর অপশান নাম্বার সি, লোকসভার স্পিকার। ঠিক আছে, দেখো অনুচ্ছেদ নম্বর 110-এ মানি বিলের সংজ্ঞা দেওয়া রয়েছে, যেটা আমি এইমাত্র বললাম। কোনো বিল মানি বিল কিনা সেটা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তকার স্পিকারের। আধার কেস 2018 সালে এই মানি বিল নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে 39, লোকসভার সভাপতিকে কি বলা হয়? কি বলা হয় লোকসভার সভাপতিকে? বলো, আমি আর অপশান বলছি না, কারণ তোমরা দেখতেই পারছো। লোকসভার সভাপতিকে বলা হয় অপশান নাম্বার বি, স্পিকার। দেখো অনুচ্ছেদ নম্বর 93 93-তে কিন্তু স্পিকারের বিধান রয়েছে। স্পিকার লোকসভার প্রিসাইডিং অফিসার। যৌথ অধিবেশন মানে হচ্ছে জয়েন্ট সিটিং। জয়েন্ট সিটিং যদি বলে কত নম্বর আর্টিকেল, তাহলে কিন্তু আর্টিকেল নাম্বার 108 জয়েন্ট সিটিং। এটা কিন্তু স্পিকার সভাপতিত্ব করেন জয়েন্ট সিটিং। আর জয়েন্ট সিটিং যদি বলে কোথা থেকে নেওয়া হয়েছে, তাহলে কিন্তু অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, অস্ট্রেলিয়ার সংবিধান থেকে কিন্তু জয়েন্ট সিটিং নেওয়া হয়েছে। স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার সভা পরিচালনা করেন। নেক্সট 40, যৌথ অধিবেশন কে সভাপতিত্ব করেন? এইমাত্র দেখলাম, উত্তর হবে অপশান নাম্বার এ, এই এক সেকেন্ড, অপশান নাম্বার সি, লোকসভার স্পিকার। আর্টিকেল দেখলাম এইমাত্র, আর্টিকেল হচ্ছে 108 জয়েন্ট সিটিং, এবং স্পিকার না থাকলে ডেপুটি স্পিকার কিন্তু, এবং ডেপুটি স্পিকার না থাকলে ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা সভাপতিত্ব করেন। ঠিক আছে, আর মানি বিলের ক্ষেত্রে কিন্তু জয়েন্ট সিটিং হয় না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, মানি বিলের ক্ষেত্রে কিন্তু জয়েন্ট সিটিং আনা যায় না। নেক্সট 41, ভারতের সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল? বলো কী হবে উত্তর? ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল অপশান নাম্বার সি, 28 জানুয়ারি 1950 সালে। এবার সুপ্রিম কোর্ট যদি বলে সুপ্রিম কোর্টের অনুচ্ছেদ কত, সুপ্রিম কোর্ট কিন্তু 124 নম্বর ধারায় কিন্তু সুপ্রিম কোর্টের কথা বলা রয়েছে। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় 28 জানুয়ারি 1950, যেটা এইমাত্র দেখলাম। এটা ফেডারেল কোর্টের উত্তরসূরি, মানে প্রথমে কিন্তু এটা ফেডারেল কোর্ট ছিল, যেটা 1937 সালে গঠিত হয়েছিল। ভারতের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট, মানে এর উপরে কিন্তু আর কোনো কোর্ট নেই, মানে সুপ্রিম কোর্টের উপরে কিন্তু আর কোথাও কিছু নেই। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন কি? হরিলাল জে কানিয়া, মানে হিরালাল জে এইচ জে কানিয়া। আর তোমাদের যদি বলে সুপ্রিম কোর্ট কত নম্বর পার্ট, এটাও কিন্তু পার্ট নম্বর 4। 42, ভারতের সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত? মানে সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত বলছে, কী উত্তর বলো? ভারতের সুপ্রিম কোর্ট অবস্থিত অপশন নাম্বার সি, নয়াদিল্লি। দেখো সুপ্রিম কোর্টের প্রধান কার্যালয় নয়াদিল্লিতে। অনুচ্ছেদ 130 অনুযায়ী প্রয়োজনে অন্য বেঞ্চ বসাতে পারে রাষ্ট্রপতির অনুমতিতে। মানে দেখো এই যে আর্টিকেল নাম্বার 130, সেখানে কিন্তু বলা রয়েছে যে সুপ্রিম কোর্টের সিট হবে কোথায়? নতুন দিল্লিতে। তবে প্রয়োজন যদি হয় কোনো সময়, তাহলে কিন্তু এই যে সুপ্রিম কোর্টের বেঞ্চ, এটা কিন্তু অন্য জায়গায় বসাতে পারে, কারণ অনুমতিতে উত্তর হবে রাষ্ট্রপতির। ভারতে একটি সুপ্রিম কোর্ট রয়েছে, এবং সুপ্রিম কোর্টকে কোর্ট অফ রেকর্ড বলা হয়, বা সুপ্রিম কোর্টের এই যে কোর্ট অফ রেকর্ড, এটা কিন্তু রয়েছে আর্টিকেল নাম্বার 129। ওকে, তো কোর্ট অফ রেকর্ড হচ্ছে কি, ধরো কোনো একটা কেস হলো, সেই কেসটাকে তিনি রেকর্ড করে রাখতে পারে সুপ্রিম কোর্ট, বা ধরো একই ধরনের কোনো কেস আসলো, তখন সেইখান থেকে কিন্তু রেফারেন্স নিয়ে বা সেটা সাহায্য নিয়ে সেই কেসটাকে সলভ করা যেতে পারে। তো কোর্ট অফ রেকর্ড 1 নম্বর ধারা 129, এই ধারাটা কিন্তু পরীক্ষায় দেয়। ওকে, চলে আসছি নেক্সট প্রশ্নতে, প্রশ্ন নম্বর 43। এবার দেখো 43 নম্বর প্রশ্ন। 43 নম্বর প্রশ্ন বলছে কি, সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, লোকসভার স্পিকার, উপরাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের মানে বা বিচারপতিদের নিয়োগ করেন হচ্ছে অপশন নাম্বার বি, রাষ্ট্রপতি। ঠিক আছে, দেখো অনুচ্ছেদ নম্বর 124-2 অনুযায়ী রাষ্ট্রপতি বিচারপতিদের নিয়োগ করেন, এবং বর্তমানে কলেজিয়াম সিস্টেম অনুযায়ী কিন্তু এই নিয়োগটা করা হয়। কলেজিয়ামের নেতৃত্ব দেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। কলেজিয়াম ব্যবস্থা এসেছে 3 জাজেস কেস থেকে, এটা কিন্তু ভালো করে দেখে রাখবেন। নেক্সট 44, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? মানে কত বছর পর্যন্ত তারা বহাল থাকতে পারে নিজেদের পদে? কি উত্তর বলো? এখানে কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে, ঠিক আছে। সুপ্রিম কোর্ট হলে উত্তর হবে অপশন নাম্বার সি, 65 বছর। ঠিক আছে, দেখো সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের হচ্ছে 65 বছর, হাইকোর্টের সেটা কিনা কিন্তু 62 বছর। সুপ্রিম কোর্টের 65, হাইকোর্টের 62, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। বিচারপতিকে অপসারণ করা যায় পার্লামেন্টের মাধ্যমে। অপসারণ ভিত্তি হচ্ছে প্রুভড মিসবিহেভিয়ার অর ইনক্যাপাসিটি। এই দুটো কিন্তু এই অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিকে অপসারণ পদ থেকে করা যায়। বিচারপতির অপসারণকেও কিন্তু ইমপিচমেন্ট বলা হলেও সংবিধানে কিন্তু
রিমুভাল শব্দটি ব্যবহৃত হয়েছে। ওকে, নেক্সট 45, ভারতীয় সংবিধানের রক্ষক গার্জিয়ান অফ কনস্টিটিউশনকে, আমি কিন্তু এই প্রশ্নটা আরেকবার চলে এসেছি, এটার উত্তর হবে অপশন নাম্বার সি, সুপ্রিম কোর্ট। আমরা এটা আগেও কিন্তু দেখেছিলাম এই প্রশ্নটা। সুপ্রিম কোর্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতা হচ্ছে জুডিশিয়াল রিভিউ, যেটা আমরা দেখলাম 137 নম্বর ধারা। জুডিশিয়াল অ্যাক্টিভিজম ও পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন মানে পিআইএল এর বিকাশে সুপ্রিম কোর্টের ভূমিকা গুরুত্বপূর্ণ। পিআইএল এর জনক হিসাবে পরিচিত কে? জাস্টিস PN ভাগাবতী। এটা কিন্তু পরীক্ষায় দেয়। বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন ভারতের সংবিধানের কাঠামোকে রক্ষা করে। ওকে, এটা কিন্তু এসেছিল কোথায়? কেশবানন্দ ভারতী মামলা 1973 মাধ্যমে। ঠিক আছে, 46, হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করে থাকেন? কে উত্তর বলো? হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করে থাকেন অপশন নাম্বার সি, রাষ্ট্রপতি। অনুচ্ছেদ নম্বর দেখো, অনুচ্ছেদ নম্বর 217 অনুযায়ী রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন। নিয়োগের সময় CGI সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল ও হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করা হয়। প্রতিটি রাজ্যে একটি বা একাধিক হাইকোর্ট থাকতে পারে। সংসদ আইন করে কিন্তু একাধিক রাজ্যের জন্য একটি হাইকোর্ট গঠন করতে পারে। বর্তমানে যদি বলি ভারতে কিন্তু 25টা হাইকোর্ট রয়েছে এবং কলকাতা হাইকোর্ট কিন্তু তার মধ্যে প্রাচীনতম। এবং কলকাতা হাইকোর্টে আমরা অনেকে হয়তো জানো যে এখানে কিন্তু আন্দামান নিকোবরের কিন্তু একই হাইকোর্ট। ঠিক আছে, মানে পশ্চিমবঙ্গে তো কলকাতা, তার পাশাপাশি কিন্তু আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জ রয়েছে তাদের কিন্তু কলকাতা হাইকোর্টে কিন্তু তাদের কিন্তু কার্য হয়। ওকে, দেখো 47, হাইকোর্টের বিচারপতিদের অবসর কত? এটা আমরা এইমাত্র দেখলাম, উত্তর হবে অপশন নাম্বার বি, 62 বছর। হাইকোর্টের বিচারপতিদের হচ্ছে অবসর হচ্ছে 62 বছর। হাইকোর্ট অনুচ্ছেদ 226 অনুযায়ী রিট জারি করতে পারে। হাইকোর্টের রিট ক্ষমতা হচ্ছে সুপ্রিম কোর্টের তুলনায় বিস্তৃত, যেটা আমি প্রথমেই কিন্তু তোমাদের ভালো করে বলে দিয়েছিলাম। হাইকোর্ট মৌলিক অধিকার ছাড়া অন্যান্য আইনগত অধিকারের কিন্তু এই যে রিট সেটা কিন্তু জারি করতে পারে। ওকে, হাইকোর্টের যদি বলে যে হাইকোর্টের কত নম্বর আর্টিকেল, হাইকোর্ট হচ্ছে 214 থেকে শুরু। হাইকোর্টের আর্টিকেল 214 নম্বর আর্টিকেলে কিন্তু হাইকোর্ট শুরু। না, হাইকোর্ট যদি বলে তাহলে উত্তর হবে কিন্তু 214 নম্বর আর্টিকেল। ওকে, দেখো 48, পশ্চিমবঙ্গ হাইকোর্ট কোথায় অবস্থিত? কি হবে উত্তর বলো? এটা খুবই একটা সোজা প্রশ্ন। পশ্চিমবঙ্গ হাইকোর্ট অবস্থিত অপশন নাম্বার বি, কলকাতায়। দেখো, কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1862 সালে। এটা ভারতের প্রথম হাইকোর্ট এবং এখানে কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারাধীন। ঠিক আছে, দেখো 49, একটি রাজ্যের সাংবিধানিক প্রধানকে? মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, বিধানসভার স্পিকার, মুখ্য সচিব। বলছে সাংবিধানিক প্রধান বলেছে। ঠিক আছে, এই কথাটা কিন্তু ভালো করে মাথায় রাখো। সাংবিধানিক প্রধান হচ্ছে অপশন নাম্বার বি, রাজ্যপাল। ঠিক আছে, দেখো অনুচ্ছেদ নম্বর 153 অনুযায়ী প্রতিটি রাজ্যে একজন করে রাজ্যপাল থাকবেন, তবে কিন্তু একজন ব্যক্তি এক বা একাধিক রাজ্যের কিন্তু রাজ্যপাল হতে পারেন। রাজ্যপাল হলেন নমিনাল এক্সিকিউটিভ যেমন রাষ্ট্রপতি, তেমনই রাজ্যের রিয়েল এক্সিকিউটিভ মুখ্যমন্ত্রী যেমন হচ্ছে প্রধানমন্ত্রী। রাজ্যপাল রাষ্ট্রপতির প্রতিনিধি নন, তিনি কিন্তু রাজ্যের সাংবিধানিক প্রধান। ওকে, এগুলো কিন্তু ভালো করে দেখবে। নেক্সট 50, রাজ্যপালকে কে নিয়োগ করেন? কে উত্তর বলো? রাজ্যপালকে কে নিয়োগ করেন? রাজ্যপালকে নিয়োগ করেন অপশন নাম্বার সি, রাষ্ট্রপতি। দেখো অনুচ্ছেদ নম্বর 155 অনুযায়ী রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করেন এবং রাজ্যপালের যোগ্যতা অনুচ্ছেদ নম্বর 157 কিন্তু দেওয়া রয়েছে। রাজ্যপালের শপথ অনুচ্ছেদে রয়েছে কত? 159 কিন্তু রাজ্যপালের শপথ দেওয়া রয়েছে। রাজ্যপালের কার্যাবলী অনুচ্ছেদে রয়েছে কত? কার্যাবলী রয়েছে ধারা নম্বর 154। সরোজিনী নাইডু তিনি ছিলেন কিন্তু ভারতের প্রথম মহিলা রাজ্যপাল এবং কোথাকার? তিনি ছিলেন হচ্ছে উত্তরপ্রদেশের রাজ্যপাল। আর যদি বলে যে কোনো রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে, তাহলে হবে কিন্তু সুচেতা কৃপলানি, তিনি কিন্তু উত্তরপ্রদেশেরই মুখ্যমন্ত্রী ছিলেন। ওকে, নেক্সট দেখো 51, রাজ্যপালের কার্যকালের মেয়াদ কত বছর? কি হবে উত্তর বলো? এর উত্তর হবে অপশন নাম্বার ডি, রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী, তবে সাধারণত কিন্তু 5 বছর থাকে, এটা মাথায় রাখবে। দেখো অনুচ্ছেদ 156, এখানে কিন্তু রাজ্যপালের কার্যকাল দেওয়া রয়েছে 5 বছর, তবে তিনি রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী মানে প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট এর জন্য কিন্তু তিনি নিজের পদে বহাল থাকতে পারেন। 5 বছর পূর্ণ হওয়ার আগেও তাকে কিন্তু অপসারণ করা যেতে পারে। রাজ্যপালের পদত্যাগপত্র তিনি কিন্তু রাষ্ট্রপতির হাতেই জমা দেন। এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। নেক্সট 52, একটি রাজ্যের প্রকৃত নির্বাহীকে মানে রিয়েল এক্সিকিউটিভকে আমরা এইমাত্র দেখলাম, এটা হচ্ছে অপশন নাম্বার বি, মুখ্যমন্ত্রী। দেখো অনুচ্ছেদ মানে আর্টিকেল 163 অনুযায়ী রাজ্যপালকে সহায়তা করেন মুখ্যমন্ত্রী ও মন্ত্রিপরিষদ। মুখ্যমন্ত্রী হলেন হচ্ছে রিয়েল এক্সিকিউটিভ, রাজ্যপাল হলেন কি কনস্টিটিউশনাল হেড বা সাংবিধানিক প্রধান। রাজ্যের নীতি নির্ধারণ করেন মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মন্ত্রিপরিষদের প্রধান। ওকে, নেক্সট হচ্ছে 53, মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করে থাকেন? কি হবে উত্তর বলো?
মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন অপশন নাম্বার বি রাজ্যপাল। অনুচ্ছেদ নম্বর 164 অনুযায়ী মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল নিয়োগ করেন। সাধারণত বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাই হচ্ছে মুখ্যমন্ত্রী, যেমন আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে, তেমনই অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন কিন্তু রাজ্যপালই। তবে তিনি মুখ্যমন্ত্রীর যে পরামর্শ তিনি কিন্তু তাদের নিয়োগ করে থাকেন। মুখ্যমন্ত্রী যদি 6 মাসের মধ্যে বিধানসভার সদস্য না হন তবে পদ ছাড়তে হয়, এবং রাজ্যপালের কাছে মন্ত্রিপরিষদের তথ্য দেওয়া মুখ্যমন্ত্রীর সাংবিধানিক দায়িত্ব কিন্তু এটা হচ্ছে অনুচ্ছেদ নম্বর 167 রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে দেখতে হবে তোমাদের। ঠিক আছে, রাজ্যপালের কাছে মন্ত্রিপরিষদের যে তথ্য, যে ইনফরমেশনগুলো, সেগুলো কিন্তু মুখ্যমন্ত্রীর সেটা দিতে হবে, মানে এটা একটা সাংবিধানিক দায়িত্ব মুখ্যমন্ত্রীর, এটা কিন্তু মাথায় রাখবে। এটা হচ্ছে 100 নম্বর, এই ধারা নম্বর 167। ওকে, চলে আসি নেক্সট প্রশ্ন। 54 নম্বর ধারা, রাজ্যের মন্ত্রিপরিষদ সম্মিলিতভাবে কার কাছে দায়বদ্ধ? রাজ্যপাল, বিধানসভা, রাষ্ট্রপতি, হাইকোর্ট। এটার উত্তর হবে অপশন নাম্বার বি বিধানসভা। দেখো, অনুচ্ছেদ নম্বর 164(2) অনুযায়ী মন্ত্রিপরিষদ বিধানসভার কাছে সম্মিলিতভাবে দায়বদ্ধ। আমরা দেখেছিলাম যে মন্ত্রিপরিষদ যেটা সেন্ট্রাল আইনসভার, সেটা হচ্ছে লোকসভার কাছে দায়বদ্ধ 75(3)। এটা হচ্ছে 164(2)। বিধানসভায় নো কনফিডেন্স মোশন পাশ হলে পুরোপুরি মন্ত্রিপরিষদকে কিন্তু পদত্যাগ করতে হয়। রাজ্যপাল নয়, বিধানসভায় কিন্তু সরকারের প্রতি আস্থা অনাস্থা প্রকাশ করে, এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। 55, দেখো, রাজ্য বিধানসভার স্বাভাবিক কার্যকালের মেয়াদ কত বছর? কী হবে উত্তর বলো? রাজ্য বিধানসভার স্বাভাবিক কার্যকরী মেয়াদ হচ্ছে অপশন নাম্বার বি 5 বছর। দেখো, অনুচ্ছেদ নম্বর 172 অনুযায়ী বিধানসভার কার্যকাল হচ্ছে 5 বছর। জাতীয় জরুরি অবস্থা যদি চালু হয় এই মেয়াদ কিন্তু বাড়ানো যেতে পারে। রাজ্যপাল মুখ্যমন্ত্রীর পরামর্শে বিধানসভা ভেঙে দিতে পারেন, এবং বিধানসভা একটি অস্থায়ী কক্ষ, কিন্তু বিধান পরিষদ একটা স্থায়ী কক্ষ যদি থাকে। সমস্ত রাজ্যে কিন্তু বিধান পরিষদ নেই, বিধানসভা হচ্ছে একটা অস্থায়ী কক্ষ, যেমন লোকসভা একটা অস্থায়ী কক্ষ, বিধান পরিষদ কিন্তু একটা অস্থায়ী কক্ষ। বিধানসভা হচ্ছে আমাদের রাজ্যে, মানে রাজ্যের প্রত্যেকটা রাজ্যের লোয়ার হাউস মানে নিম্ন কক্ষ, আর বিধান পরিষদ হচ্ছে আপার হাউস মানে উচ্চ কক্ষ। ওকে, এগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। নেক্সট 56, রাজ্য বিধানসভার সভাপতিকে কি বলা হয়? এটা একই হবে, এটা হচ্ছে স্পিকারই হবে। ঠিক আছে, যেমন লোকসভার স্পিকার যেমন রাজ্য বিধানসভার স্পিকার। এটা কত নম্বর আর্টিকেল? আর্টিকেল নাম্বার 178 বলা রয়েছে, এবং স্পিকার সভা পরিচালনা করেন। পদত্যাগ বিরোধী আইন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত কিন্তু স্পিকারই দেন। স্পিকারের অনুপস্থিতিতে কিন্তু ডেপুটি স্পিকার সভা পরিচালনা করেন, যেটা আমরা লোকসভার ক্ষেত্রেও দেখেছিলাম। তা আমরা এটা বেশি আর আলোচনা করছি না। 57, ভারতের সংবিধানে কেন্দ্র রাজ্য সম্পর্কের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কে উত্তর বলো? কেন্দ্র রাজ্য সম্পর্কের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত? এটার উত্তর হবে অপশান নাম্বার বি কানাডা। ঠিক আছে, দেখো, ভারতের ফেডারেল সিস্টেম উইথ স্ট্রং সেন্টার, এই যে ধারণাটা, এটা কিন্তু কানাডা থেকে নেওয়া হয়েছে। অবশিষ্ট ক্ষমতা বা রেসিডিউসারি পাওয়ার কেন্দ্রের হাতে, এটাও কিন্তু কানাডা থেকে নেওয়া হয়েছে। ভারতকে সংবিধানে বলা হয়েছে ইউনিয়ন অফ স্টেটস, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ভারতীয় ফেডারেল ব্যবস্থা কোয়াশি ফেডারেল নামে পরিচিত। ঠিক আছে, এটা কে বলেছেন? এটা বলেছেন যে কেসি ওয়ারে। কেসি ওয়ারে তিনি কিন্তু বলেছেন যে ভারতের যে ফেডারেল ব্যবস্থা সেটা একটা কোয়াশি ফেডারেল ব্যবস্থা। কেসি ওয়ারে ভারতীয় ফেডারেল ব্যবস্থাকে কোয়াশি ফেডারেল বলেছেন, যেটা আমি এইমাত্র তোমাদের বললাম। ঠিক আছে, এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। নেক্সট হচ্ছে তোমাদের 58, অবশিষ্ট বা রেসিডিউসারি ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে? আমরা এইমাত্র দেখলাম এটা হচ্ছে কেন্দ্রের হাতে কিন্তু ন্যস্ত থাকে। ঠিক আছে, দেখো, এটা দেওয়া রয়েছে আর্টিকেল নম্বর 248 অনুযায়ী, এবং হচ্ছে আমাদের 3টে লিস্ট আছে। আমাদের কী লিস্ট? একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, একটা হচ্ছে স্টেট লিস্ট, একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। এটা কত নম্বর যদি বলে কত নম্বর স্কেডিউলে দেওয়া রয়েছে, তারা কিন্তু 7th স্কেডিউলে দেওয়া রয়েছে। ইউনিয়ন লিস্টে যে সমস্ত বিষয়গুলো থাকবে সেগুলোর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ইউনিয়ন বা কেন্দ্র আইন বানাতে পারবে। স্টেট লিস্টে শুধুমাত্র স্টেট আইন বানাতে পারবে। কনকারেন্ট লিস্টে কিন্তু দুজনেই কিন্তু আইন বানাতে পারবে। ঠিক আছে, নেই এমন দেখো, এখানে বলছে রেসিডিউসারি লিস্ট, মানে হচ্ছে এই যে 3টে লিস্ট আছে ইউনিয়ন, স্টেট এবং কনকারেন্ট, এই 3টের মধ্যে যে বিষয়গুলো নেই সেগুলো হচ্ছে রেসিডিউসারি সাবজেক্ট বা লিস্ট। ওকে, তথ্য প্রযুক্তি, সাইবার আইন, এগুলো কিন্তু এর উদাহরণ। রেসিডিউসারি পাওয়ার কিন্তু কানাডা থেকে নেওয়া হয়েছে। ওকে, নেক্সট 59, রাজ্য তালিকা বা স্টেট লিস্টের বিষয়গুলিতে সাধারণত আইন প্রণয়ন করে কে প্রণয়ন করেন বলো? স্টেট লিস্টে কে প্রণয়ন করবে? এটা তো একটা সোজা প্রশ্ন। স্টেট লিস্টেও নিশ্চয়ই রাজ্যরাই করবে, রাজ্য বিধানসভাই করবে। দেখো, আর্টিকেল নম্বর 246 অনুযায়ী এই
3টি তালিকার ক্ষমতা বর্ণন করা হয়েছে। সপ্তম তফসিল যেটা বললাম যে 7 শিডিউলে কিন্তু এইগুলো দেওয়া রয়েছে, ইউনিয়ন, স্টেট এবং কনকারেন্ট লিস্ট। স্টেট লিস্টের বিষয়গুলি মূলত কী আছে? পুলিশ, জনস্বাস্থ্য, কৃষি, স্থানীয় প্রশাসন, এগুলো কিন্তু স্টেট লিস্টে রয়েছে। ঠিক আছে, সমস্ত কিছু মুখস্থ করতে হবে না, কিছু কিছু এগুলো দেখে রাখলেই হবে। সমবর্তী তালিকা বা কনকারেন্ট লিস্টের বিষয়গুলিতে আইন প্রণয়ন করে কে? কে করে? উত্তর বলো কী হবে? কনকারেন্ট লিস্টে কে করে? কনকারেন্ট লিস্টে করে কিন্তু কেন্দ্র এবং রাজ্য উভয়ই কিন্তু সেটাকে আইন প্রণয়ন করতে পারে। দেখো, কনকারেন্ট লিস্টে মূলত রাজ্য এবং কেন্দ্র করতে পারেন। এখানে মূলত কী কী রয়েছে? এখানে রয়েছে শিক্ষা, বন, বিবাহ, বিবাহ বিচ্ছেদ, শ্রম আইন, ফৌজদারি কার্যবিধি, এগুলো কিন্তু মূলত কনকারেন্ট লিস্টে রয়েছে। কেন্দ্র রাজ্য আইনের মধ্যে বিরোধ হলে কেন্দ্রীয় আইনটাই কিন্তু প্রাধান্য পায়, এটা আর্টিকেল 254তে দেওয়া রয়েছে। মূল সংবিধানের কনকারেন্ট লিস্ট ছিল কিন্তু 47টি বিষয়। 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু শিক্ষা, বন, বন্যপ্রাণী প্রভৃতি কিন্তু স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্টে আনা হয়। এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। ওকে, চলে আসছি নেক্সট কোয়েশ্চেন। প্রশ্ন নম্বর 61। জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল ইমার্জেন্সি সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? বলো, ন্যাশনাল ইমার্জেন্সি কত নম্বর আর্টিকেলে রয়েছে? ন্যাশনাল ইমার্জেন্সি রয়েছে অপশান নাম্বার বি, এই অপশান নাম্বার এ, আর্টিকেল নাম্বার 352 রয়েছে জাতীয় জরুরি অবস্থা। কারণ কি? এই জরুরি অবস্থার কারণ হচ্ছে অনেক কারণে হতে পারে, যেমন হচ্ছে যুদ্ধ, বহি আক্রমণ, এক্সটার্নাল অ্যাগ্রেশন এবং সশস্ত্র বিদ্রোহ, আর্মড রেবেলিয়ান। কিন্তু এই যে আগে ইন্টারনাল ডিস্টারবেন্স ছিল, মানে এই যে আর্মড রেবেলিয়ান, এটা কিন্তু এর নাম ছিল ইন্টারনাল ডিস্টারবেন্স। তবে 44তম সংবিধান সংশোধন যেটা হয়েছিল 1978 সালে, এর মাধ্যমে কিন্তু আর্মড রেবেলিয়ান কিন্তু এটাকে করা হয়। এখনও পর্যন্ত 3বার জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল। একটা হচ্ছে 1962, 1971 এবং 1975। আর প্রথম জরুরি অবস্থা জারি হয় চীন ভারত যুদ্ধ 1962 সালে, এটা কিন্তু পরীক্ষায় দেয়। ঠিক আছে, নেক্সট 62। দেখো, রাষ্ট্রপতি শাসন কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে? রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্ট রুল কোন আর্টিকেলে? বলো, রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্ট রুল রয়েছে অপশান নম্বর বি, 356 নম্বর আর্টিকেলে। দেখো, অনুচ্ছেদ নম্বর 356, প্রেসিডেন্ট রুল বা স্টেট এমার্জেন্সি রয়েছে এখানে। রাজ্য সাংবিধানিক যন্ত্র ভেঙে পড়লে এখানে কিন্তু এটা জারি করা হয়, মানে প্রেসিডেন্ট রুল জারি হয়। সাধারণত রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতে রাষ্ট্রপতি এটি জারি করেন। সংসদে অনুমোদন ছাড়া এটি 2 মাসের বেশি কার্যকর থাকে না, এটা কিন্তু মাথায় রাখবে। এসআর বোম্বাই কেস 1994-এ সুপ্রিম কোর্ট 356-এর অপব্যবহারের ওপর গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়। আর যদি বলে যে প্রথম কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালু হয় সেটাই, তাহলে হবে কিন্তু পাঞ্জাব। ঠিক আছে, পাঞ্জাব। আর সবচেয়ে বেশি টাইম, মোস্ট নাম্বার অফ টাইম হচ্ছে মণিপুর। ঠিক আছে, প্রায় তোমাদের 10 থেকে 11 বার কিন্তু মণিপুরে কিন্তু লাগু হয়েছিল রাষ্ট্রপতি শাসন। দেখো, তারপরে 63, আর্থিক জরুরি অবস্থা বা ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি কোন অনুচ্ছেদে রয়েছে? ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি কোন আর্টিকেলে? বলো, ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি রয়েছে অপশান নাম্বার সি, 360 নম্বর আর্টিকেলে। তারপর দেখো, এই যে 360, এটা কিন্তু ফাইনাল ইমার্জেন্সি। আর একটা তোমাদের কথা মনে রাখতে হবে যে আমাদের দেশে কোনো সময় কিন্তু এখনও পর্যন্ত ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি জারি হয়নি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট 64, ভারতে এখনও পর্যন্ত কতবার আর্থিক জরুরি অবস্থা জারি হয়েছে? এইমাত্র বললাম কখনো কিন্তু জারি হয়নি। দেখো, ভারতে এখনও পর্যন্ত কখনো ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি জারি হয়নি। ন্যাশনাল ইমার্জেন্সি হচ্ছে 3বার, যেটা তোমাদের বললাম 1961, 1971, 1975। আর প্রেসিডেন্ট রুল হচ্ছে অনেকবার হয়েছে, মানে অনেক রাজ্যে হয়েছে, যেটা তোমাদের বললাম। ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি হচ্ছে 0বার, মানে একবারও হয়নি। 65, ভারতের নির্বাচন কমিশন একটি কি? আইনগত সংস্থা, সাংবিধানিক সংস্থা, বেসরকারি সংস্থা, বিচার বিভাগীয় সংস্থা? ভারতের নির্বাচন কমিশন হচ্ছে একটা সাংবিধানিক সংস্থা। দেখো, নির্বাচন একটা কনস্টিটিউশনাল বডি। দেখো, যেগুলো কনস্টিটিউশনাল বডি না, সেগুলো কিন্তু আর্টিকেল থাকবে, এটা মাথায় রাখবে। এটি প্রস্তুত হয়েছিল, এক সেকেন্ড দাঁড়াও, একটু জল খেয়ে নিই, দাঁড়াও। ঠিক আছে, এবার বলছি। দেখো, এটি প্রতিষ্ঠিত হয়েছে ধারা নম্বর কত? ধারা হচ্ছে 324 নম্বর ধারা অনুযায়ী। লোকসভা, রাজ্যসভা, বিধানসভা এবং রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচন কিন্তু এই নির্বাচন কমিশন কিন্তু পরিচালনা করেন। ঠিক আছে, পঞ্চায়েত ও পৌরসভা, একটা কথা মনে রাখবে,
পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচন পরিচালনা করে কিন্তু স্টেট ইলেকশন কমিশন। ওকে, তো পঞ্চায়েত এবং পৌরসভার কিন্তু যে নির্বাচন সেটা কিন্তু, তো যেটা বললাম তোমাদের যে পঞ্চায়েত এবং পৌরসভার যে নির্বাচন সেটা কিন্তু স্টেট ইলেকশন করায়, তবে লোকসভা, রাজ্যসভা, বিধানসভা, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির নির্বাচন কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করায়, যেটা আর্টিকেল নম্বর 324। নির্বাচন কমিশনের উল্লেখ সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? আমি এইমাত্র দেখলাম আর্টিকেল নম্বর 324, তাই আমরা বেশি দাঁড়াবো না। আর্টিকেল 324 ইকুয়ালস টু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা। নির্বাচন কমিশনে একজন চিফ ইলেকশন কমিশনার এবং অন্যান্য ইলেকশন কমিশনার থাকে। ঠিক আছে, প্রথমে কিন্তু এটা সিঙ্গেল মেম্বার বডি ছিল, মানে একজনই কিন্তু ছিল। তবে তোমাদের 1989 কিন্তু 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যখন ভোটাধিকারের বয়স, মানে ভোটদানের বয়স 21 থেকে 18 করা হয়, তখন কিন্তু অনেকটা চাপ বেড়ে যায়। সেক্ষেত্রে তখন কিন্তু এটাকে মাল্টি মেম্বার বডি করা হয়, এটা মাথায় রাখবে। ঠিক আছে, দেখো 67, ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করে থাকেন? কে উত্তর বলো? এটার উত্তর হবে অপশন নাম্বার বি, রাষ্ট্রপতি। ঠিক আছে, দেখো চিফ ইলেকশন কমিশনকে রাষ্ট্রপতি নিয়োগ করেন এবং চিফ ইলেকশন কমিশনকে অপসারণের পদ্ধতি কিন্তু সুপ্রিম কোর্টের বিচার পদ্ধতির মতন। ওকে, নেক্সট। তারপর হচ্ছে 68, ভারতের ক্যাগের পূর্ণ রূপ কি? কে উত্তর বলো, পূর্ণ রূপ কি ক্যাগের? এটার উত্তর হবে অপশন নাম্বার বি। এটা কিন্তু কন্ট্রোলার হবে না, এটা হচ্ছে কম্প্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, কম্প্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, দেখো এবার ক্যাগ হচ্ছে কম্প্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। ক্যাগকে ভারতের পাবলিক পার্সের গার্জিয়ান বলা হয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কেন্দ্র রাজ্যের হিসাব নিরীক্ষণ করেন তিনি এবং সরকারি অর্থে কীভাবে ব্যয় হচ্ছে তা কিন্তু পরীক্ষা করেন। সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটিরকে সহায়তা করেন এই ক্যাগ। ওকে, কম্প্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। তবে দেখো 69, ক্যাগকে কে নিয়োগ করেন? উত্তর কী হবে বলো? ক্যাগকে নিয়োগ করেন হচ্ছে অপশন নাম্বার বি, রাষ্ট্রপতি। আমরা একটু স্পিডে আগাবো, কারণ আমাদের অনেকগুলো প্রশ্ন হয়ে গেছে, এবার আমরা একটু স্পিড নেব। অনুচ্ছেদ নম্বর 148 অনুযায়ী ক্যাগকে নিয়োগ করেন রাষ্ট্রপতি এবং ক্যাগের কার্যকাল হচ্ছে 6 বছর অথবা 65 বছর পর্যন্ত, মানে যেটি আগে হবে তখন কিন্তু অবসর গ্রহণ করতে হয়। 6 বছর হয়ে গেলে করতে হবে, বা 65 বছর হয়ে গেলে করতে হয়। ঠিক আছে, 70, ক্যাগের উল্লেখ সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? আমরা এইমাত্র দেখলাম, এটা হচ্ছে 100 নম্বর, তার নম্বর 148। দেখো 148 থেকে 151। 148 তো ক্যাগের সম্পর্কে বলাই থাকবে। 149 হচ্ছে ক্যাগের ক্ষমতা এবং দায়িত্ব। 150 হচ্ছে সরকারি হিসাবের বিন্যাস এবং 151 হচ্ছে ক্যাগের রিপোর্ট। ঠিক আছে, মানে এখানে কিন্তু টাইপ অফ অ্যাকাউন্টস, এখানে অ্যাকাউন্ট সম্পর্কে রয়েছে, আর এখানে হচ্ছে ক্যাগের যে রিপোর্ট পেশ করা হয় সেটা কিন্তু এই 151 নম্বর ধারায় রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু পার্ট নম্বর 5-এরই অন্তর্গত। 71, ইউপিএসসি এর উল্লেখ সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? কী হবে উত্তর বলো? ইউপিএসসি রয়েছে অপশন নাম্বার বি, 315 নম্বর ধারায়। দেখো 315 নম্বর ধারা হচ্ছে ইউপিএসসি এবং স্টেট পিএসসির বিধান, এবং ইউপিএসসি একটি সাংবিধানিক সংস্থা। ইউপিএসসি সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে নয়াদিল্লিতে। ঠিক আছে, দেখো নেক্সট 72, ইউপিএসসি এর চেয়ারম্যানকে কে নিয়োগ করেন? ইউপিএসসি এর চেয়ারম্যানকে নিয়োগ করেন অপশন নাম্বার বি, রাষ্ট্রপতি। দেখো ইউপিএসসি এর চেয়ারম্যান ও সদস্যদের রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন এবং অনুচ্ছেদ নম্বর 316 অনুযায়ী কিন্তু নিয়োগের বিধান রয়েছে, এবং কার্যকাল হচ্ছে 6 বছর অথবা 65 বছর, যেটা আগে হবে। এবং যদি বলে রিমুভাল কোথায় আছে, রিমুভাল বা অপসারণ, সেটা হচ্ছে আর্টিকেল নম্বর 317-তে। রাজ্য পিএসসির চেয়ারম্যানকে কিন্তু নিয়োগ করেন রাজ্যপাল। এগুলো কিন্তু ভালো করে এই পয়েন্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 73, ফাইন্যান্স কমিশন এর উল্লেখ সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? ঠিক আছে, বলো এটা কী হবে? ফাইন্যান্স কমিশন কোথায় রয়েছে, কত নম্বর ধারায়? ফাইন্যান্স কমিশন রয়েছে কিন্তু অপশন নাম্বার এ, 280 নম্বর ধারায়। ঠিক আছে, দেখো আর্টিকেল নাম্বার 280, এটা হচ্ছে ফাইন্যান্স কমিশন। এটি একটি সাংবিধানিক সংস্থা। প্রতি 5 বছর অন্তর বা প্রয়োজনে রাষ্ট্রপতি ফাইন্যান্স কমিশন গঠন করতে পারেন। কেন্দ্র রাজ্যের রাজস্ব বন্টন সম্পর্কে কিন্তু সুপারিশ করে। আর্টিকেলটা কিন্তু ভালো করে মনে রাখবে। ওকে, আর কত বছর অন্তর গঠিত হয় সেটা কিন্তু মনে রাখবে। 74, ফাইন্যান্স কমিশন কে গঠন করেন? এইমাত্র দেখলাম রাষ্ট্রপতি, তাই আমরা দাঁড়িয়ে লাভ নেই আমাদের।
দেখো ফাইন্যান্স কমিশন রাষ্ট্রপতি গঠন করেন এবং ফাইন্যান্স কমিশন কিন্তু একজন চেয়ারম্যান এবং 4 জন কিন্তু অন্যান্য সদস্য থাকে, মানে 1+4। ওকে, সংবিধানের পার্ট নম্বর 12-তে কিন্তু এই সম্পর্কে দেওয়া রয়েছে। আর আর্টিকেল হচ্ছে 280, আমরা এইমাত্র দেখলাম। এটি একটি অ্যাডভাইজারি বডি, সিদ্ধান্ত বাস্তবায়ন সরকারের উপর নির্ভর করে। ওকে, মানে এটা শুধু অ্যাডভাইস করে, বাকি কিন্তু সেটাকে আসলেই সেটাকে ইমপ্লিমেন্ট করা হবে কিনা সেটা কিন্তু সরকারের উপর নির্ভর করে। 75, ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন? কে উত্তর বলো? ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন অপশন নাম্বার বি, রাষ্ট্রপতি। ঠিক আছে, দেখো অনুচ্ছেদ মানে আর্টিকেল কত, আর্টিকেল নম্বর 76-এ কিন্তু অ্যাটর্নি জেনারেল দেওয়া রয়েছে। তিনি কিন্তু ভারতের সর্বোচ্চ আইন কর্মকর্তা, মানে হাইয়েস্ট ল অফিসার। রাষ্ট্রপতি ইচ্ছা অনুযায়ী কিন্তু তিনি পদে থাকেন, মানে তার কিন্তু কোনো নির্দিষ্ট মানে যে টেনিওর সেটা কিন্তু নেই। তিনি যতক্ষণ রাষ্ট্রপতি ইচ্ছা থাকে ততক্ষণ কিন্তু তিনি নিজের পদে বহাল থাকেন। সংসদের উভয় কক্ষের কার্যক্রমে অংশ নিতে পারেন, তবে কিন্তু তিনি ভোট দান করতে পারেন না। ঠিক আছে, তিনি উভয় কক্ষে কিন্তু থাকতে পারেন, কিন্তু ভোট দান কিন্তু তিনি কখনোই করতে পারেন না। ওকে, নেক্সট 76, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে কে নিয়োগ করেন? রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করেন কিন্তু অপশন নাম্বার বি, রাজ্যপাল। ঠিক আছে, দেখো যেমন হচ্ছে সেন্ট্রালে যেমন অ্যাটর্নি জেনারেল, রাজ্যে কিন্তু অ্যাডভোকেট। ধারা নম্বর কত, ধারা হচ্ছে 165। এই যে দুটো ধারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাটর্নি জেনারেল হচ্ছে 176 নম্বর ধারা, আর অ্যাডভোকেট জেনারেল হচ্ছে 165 নম্বর ধারা। এই দুটো কিন্তু ভালো করে মনে রাখবে। তিনি হচ্ছে রাজ্যের সর্বোচ্চ আইন কর্মকর্তা, ইনি হচ্ছে কেন্দ্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। রাজ্যপালের ইচ্ছা অনুযায়ী পদে থাকেন এবং তিনি কিন্তু বিধানসভার কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন, কিন্তু তিনি ভোটদান করতে পারেন না। একইভাবে অ্যাটর্নি জেনারেল মতন, মানে অ্যাটর্নি জেনারেলটা হচ্ছে আমাদের সেন্ট্রাল বলতে পারো, আর এটা হচ্ছে আমাদের রাজ্য, মানে প্রায় একই, শুধু আর্টিকেলটা একটু মাথায় রাখবে ব্যাস। 77, পঞ্চায়েত ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে সাংবিধানিক মর্যাদা লাভ করে? কি উত্তর বলো? দেখো পঞ্চায়েত ব্যবস্থা সংবিধানের 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু সাংবিধানিক মর্যাদা লাভ করে। 73তম সংবিধান সংশোধন হয় কবে? 1992 সালে। এর দ্বারা কিন্তু পঞ্চায়েত সাংবিধানিক মর্যাদা পায়। কার্যকর হয় হচ্ছে 24 এপ্রিল 1993 সালে। এই জন্য 24 এপ্রিল কিন্তু আমাদের এই তোমাদের পঞ্চায়েত ডে হিসেবে পালন করা হয়। সংবিধানের কত নম্বর পার্টে রয়েছে পঞ্চায়েত? পার্ট নম্বর 9 রয়েছে। আর কত নম্বর তফসিল? তফসিল নম্বর 11, মানে হচ্ছে 11 স্কেডিউলে রয়েছে। এবং 24 এপ্রিল ভারতের ন্যাশনাল পঞ্চায়েত ডে হিসেবে পালিত হয়, যেটা আমরা এইমাত্র বললাম। নেক্সট 78, পৌরসভা বা মিউনিসিপ্যালিটিকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয় কোন সংশোধনীর মাধ্যমে? কী হবে উত্তর বলো? দেখো পৌরসভা মিউনিসিপ্যালিটি কিন্তু এই সংশোধনী নম্বর 74, মানে পঞ্চায়েতের পরেরটাই 74তম সংবিধান সংশোধন। এটাও কিন্তু 1992 সালেই হয়। কার্যকর হচ্ছে 1 জুন 1993 সালে। এটা দুবেলে যে পৌরসভা কত নম্বর পার্টে রয়েছে? পার্ট নম্বর 9 এ। আর দুবেলে কত নম্বর তফসিল? তাহলে হচ্ছে তফসিল নম্বর 12, অর্থাৎ 12 স্কেডিউল। নেক্সট 79, পঞ্চায়েত সম্পর্কিত বিধান সংবিধানের কোন অংশে রয়েছে? এবার দেখলাম পার্ট নম্বর কত? পার্ট নম্বর হচ্ছে 9। ঠিক আছে, পার্ট নম্বর 9। ঠিক আছে, দেখো পার্ট নম্বর 9 রয়েছে অনুচ্ছেদ কত? 243 থেকে 243ও। ঠিক আছে, গ্রামসভাকে পঞ্চায়েতের অবস্থার ভিত্তি বলা হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পঞ্চায়েতের কার্যকাল হচ্ছে 5 বছর এবং পঞ্চায়েত নির্বাচন করায় কে? স্টেট ইলেকশন কমিশন। ওকে, আর আর্টিকেলটা মনে রাখবো 243 থেকে 243ও। তারপরে দেখো পৌরসভার সম্পর্কিত কোন অংশে রয়েছে? কোন পার্টে? পার্ট নম্বর 9, আমরা এইমাত্র দেখলাম। দেখো আর পৌরসভা কিন্তু আর্টিকেলটা মনে রাখবে 243 পি থেকে 243 জেড জি। এই যে জেড জি, পি থেকে জেড জি, মানে এটা ও পর্যন্ত শেষ হয়েছিল। তারপরে 243 থেকে পি থেকে জেড জি। এটা 3 ধরনের পৌরসভা হচ্ছে: নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যাল এবং মিউনিসিপ্যাল কাউন্সিল এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন। আর পঞ্চায়েত 3 ধরনের, একটা হচ্ছে তোমাদের প্রথম বলি তোমাদের, এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপরে হচ্ছে পঞ্চায়েত সমিতি, তারপরে হচ্ছে আমাদের জেলা পরিষদ। এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। নেক্সট তারপর হচ্ছে পৌরসভা ছিলাম আমরা। পৌরসভার কার্যকাল হচ্ছে 5 বছর এবং এখানে কিন্তু স্টেট ইলেকশন কমিশনে কিন্তু পৌরসভার যে তোমাদের নির্বাচন সেটা কিন্তু কমপ্লিট করায়। 81, ভারতীয় সংবিধানের মোট কয়টি তফসিল রয়েছে? এটা প্রথম থেকে আমরা আলোচনা করেছিলাম। ভারতীয় সংবিধান টোটাল কিন্তু 12টা স্কেডিউল বর্তমানে রয়েছে। ঠিক আছে, দেখো বর্তমানে 12টা স্কেডিউল রয়েছে। মূল সংবিধান ছিল কিন্তু 8খানা স্কেডিউল। 9 নম্বর যে স্কেডিউল সেটা যুক্ত হয় কবে? সেটা যুক্ত হয়েছে প্রথম সংবিধান সংশোধনী 1991 সালে। 10তম যুক্ত হচ্ছে 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1985 সালে, এবং 11তম যুক্ত হয় এবং 12তম যুক্ত হচ্ছে 73তম এবং 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, যেখানে পঞ্চায়েত এবং পৌরসভা। ঠিক আছে, আমরা একটু আগেই এইমাত্র দেখলাম। 82 হচ্ছে দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল কোন তফসিলে রয়েছে? কি উত্তর বলো?
অ্যান্টি ডিফেকশন ল, অ্যান্টি ডিফেকশন ল রয়েছে অপশান নাম্বার সি, দশম তফসিল, যেটা যুক্ত হচ্ছে 1900 তোমাদের এক সেকেন্ড 1985 সালে। ঠিক আছে, দেখো 10 নম্বর তফসিল, এটা হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল, এটা হচ্ছে 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে অ্যাড হয় 1985 সালে। এই আইনটি জনপ্রিয়ভাবে অ্যান্টি ডিফেকশন ল নামে পরিচিত। সদস্যপদ বাতিল সিদ্ধান্ত নেন কিন্তু স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যান। 91তম সংবিধান সংশোধন 2003-এর মাধ্যমে এই আইনটি আরও কঠোর করা হয়েছিল। নেক্সট 83, ভারতীয় সংবিধানের 8ম তফসিল কিসের সঙ্গে সম্পর্কিত? ভারতীয় সংবিধানের 8ম তফসিল সম্পর্কিত ভাষার সাথে। ঠিক আছে, দেখো 8ম তফসিল হচ্ছে ভাষা। বর্তমানে 22টি ভাষা রয়েছে, বর্তমানে কিন্তু 8ম তফসিলে 22টি ভাষা রয়েছে, প্রথমে ছিল 14টা। সিন্ধি যুক্ত হয় হচ্ছে 21তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1967 সালে। বোডো, ডোগরি, মৈথিলি, সাঁওতালি যুক্ত হয় 92তম সংবিধান সংশোধনের মাধ্যমে 2003 সালে। বাকি আরও যুক্ত হয়, সেগুলো কিন্তু আমরা পরে আলোচনা করব। 84, বর্তমানে 8ম তফসিলে কটা ভাষা রয়েছে? আমরা এইমাত্র দেখলাম 22টা ভাষা রয়েছে, তাই আমাদের দাঁড়িয়ে কোনো লাভ নেই। তারপরে দেখো প্রথমে 22টা, সংস্কৃত, সিন্ধি এর কিন্তু 8ম তফসিলে রয়েছে, কিন্তু এটা কিন্তু কোনো রাজ্যের সরকারি ভাষা নয়। ইংরেজি কিন্তু 8ম তফসিলে নেই, এটা কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে অপশানে দেয়, এলিমিনেট করে আমাদের করতে হবে। অনুচ্ছেদ কিন্তু 343, যেটা হচ্ছে সরকারি ভাষা সম্পর্কিত কিন্তু আর্টিকেল। ওকে, নেক্সট 85, সংবিধান সংশোধনের পদ্ধতি কোন অনুচ্ছেদে রয়েছে? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কোন আর্টিকেলে রয়েছে বলো? এটা রয়েছে অপশান নাম্বার সি, 368। ঠিক আছে, দেখো সংবিধান সংশোধন ক্ষমতা সংসদের রয়েছে, এবং সংবিধান সংশোধন সাধারণ সংখ্যাগরিষ্ঠতা, বিশেষ সংখ্যাগরিষ্ঠতা এবং বিশেষ প্লাস রাজ্য অনুমোদন, এই 3ভাবে কিন্তু করা যেতে পারে। এটা মাথায় রাখবে। 24তম সংবিধান সংশোধনী যেটা হয়েছিল 1971 সালে, সেটা সংসদের সংশোধনী ক্ষমতা স্পষ্ট করে। বেসিক স্ট্রাকচার পরিবর্তন করা যায় না, কিন্তু মানে সংবিধান সংশোধন করা যায়, কিন্তু তার বেসিক স্ট্রাকচারটা কিন্তু অব্যাহত রাখতে হয়। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট 86, সম্পত্তির অধিকার বর্তমানে কি? তো এটা আমরা প্রথমেই দেখেছিলাম, সংবিধান সংশোধনী বর্তমানে কি একটা সাংবিধানিক আইনগত অধিকার। বর্তমানে এটা রয়েছে আর্টিকেল নাম্বার 300A এবং পার্ট নাম্বার 12, যেটা আমি তোমাদের প্রথমে বলেছিলাম। এটা একটি ফান্ডামেন্টাল রাইট নয়, এটি এখন নয়, আগে ছিল। এটা কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে নিয়ে যাওয়া হয়? 44তম, 1978 সালে। ঠিক আছে, বর্তমানে এটি একটি কনস্টিটিউশন লিগাল রাইট। ঠিক আছে, নেক্সট 87, সম্পত্তির অধিকার কোন সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকার থেকে বাধ্য হয়? আমরা দেখলাম 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1928 সালে। এটা আগে ছিল কোথায়? অনুচ্ছেদ নম্বর 1901-এর F, এবং 31-এ ছিল। বর্তমানে রয়েছে আর্টিকেল নাম্বার 300A, সরি। 88, সংবিধানের হৃদয় আত্মা বলা হয়, আমরা এটা কিন্তু দেখেছিলাম একটু আগেই, সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 32। কে বলেছিলেন? বি আর আম্বেদকর কিন্তু বলেছিলেন। হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন, এটি সুপ্রিম কোর্টের সরাসরি যাওয়ার অধিকার দেয়। এই অনুচ্ছেদের মাধ্যমে 5 ধরনের রিট জারি করা যায়। আর এটি কিন্তু আর্টিকেল 32 কিন্তু নিজেই একটা ফান্ডামেন্টাল রাইটস, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, চলে আসি নেক্সট কোয়েশ্চেন। 89, মৌলিক অধিকার বলবৎ করার জন্য কোন রিট জারি করা হয়? দেখো এখানে প্রশ্নটা একটু ভুল আছে, না উল্লেখ করা ছিল যে মানে কী করা হয়, কোন মানে রিট সম্পর্কে একটুখানি তথ্য দেওয়া উচিত ছিল। এখানে কিন্তু উত্তরটা তেমনভাবে করা যাবে না। ঠিক আছে, এখানে ম্যান্ডামে যেহেতু লেখা আছে, তাও কিন্তু এখানে তেমনভাবে করা যাবে না। রিট হচ্ছে, তোমাদের বলে দিই, রিট হচ্ছে তোমাদের 5 প্রকার। কী কী? এখানে এখন আমি লিখে দিচ্ছি তোমাদের তারপরে প্রশ্নটা বলছি। হ্যাভিয়াস কর্পাস, টু হ্যাভ দ্য বডি, মানে মানে হ্যাভ দ্য বডি মানে যাকে আগে গ্রেফতার করা হচ্ছে তাকে কিন্তু সশরীরে হাজির করতে হবে। ম্যান্ডাস মানে কমান্ড করা হচ্ছে। ঠিক আছে, মানে লোয়ার কোর্ট, মানে ধরো আপার কোর্ট লোয়ার কোর্ট অর্ডার করবে কিছু। সার্সিওরি হচ্ছে তোমার হচ্ছে কোয়াশ অর্ডার, মানে তারপরে প্রহিবিশন মানে পুরোই সেটাকে বন্ধ করতে হবে। কোঅর্ডিনেট হচ্ছে বাই হোয়াট অথরিটি, মানে কেউ ধরো কোনো একটা সরকারি পদে বসে রয়েছে, তার যোগ্যতা যাচাই করা, যে তুমি কোন অধিকারে বা কোন যোগ্যতা অনুযায়ী তুমি এখানে বসে আছো, সেগুলি কিন্তু এখানে বলা রয়েছে। ঠিক আছে, বাকি তোমাদের এইটা প্রশ্নটার একটু সমস্যা আছে। তো ম্যান্ডামাস শব্দের অর্থ হচ্ছে উই কমান্ড, মানে আমরা আদেশ দিচ্ছি। সরকার কর্তৃপক্ষকে আইনানুগ কাজ করতে বাধ্য করার জন্য কিন্তু এটি জারি করা হয়, মানে যাতে তারা আইন অনুযায়ী কাজটা করে। ব্যক্তিগত বা প্রাইভেট সংস্থার বিরুদ্ধে কিন্তু ম্যান্ডামাস জারি করা যায় না, এটা কিন্তু একটা সরকারি সংস্থার উপর জারি করা যায়। ঠিক আছে, নেক্সট 90, অবৈধভাবে আটক ব্যক্তিকে আদালতে হাজির করার জন্য কোন রিট জারি করা হয়? কী হবে উত্তর বলো? এটা হবে হ্যাভিয়াস কর্পাস, মানে টু হ্যাভ দ্য বডি, মানে কোনোভাবে কাউকে অবৈধভাবে আটক করা হয়েছে এবং তাকে কিন্তু সশরীরে আদালতে হাজির করতে হবে, তার জন্য কিন্তু এই রিটটা কিন্তু জারি করতে পারে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট। হ্যাভিয়াস কর্পাস। ঠিক আছে, দেখো হ্যাভিয়াস কর্পাস এর অর্থ হচ্ছে প্রডিউস দ্য বডি, মানে দেহকে আদালতে হাজির করা।
ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ রিট, বাকি তোমরা এগুলো আমি তোমাদের বলে দিলাম। নেক্সট, পরমাদেশ 91, পরমাদেশ নামে পরিচিত রিটটি কী? কী হবে উত্তর? পরমাদেশ নামে পরিচিত রিটটা হচ্ছে অপশন নাম্বার বি, ম্যান্ডামাস। ঠিক আছে। 92, মৌলিক কর্তব্য সংবিধানের কোন অংশে রয়েছে? এটা হচ্ছে পার্ট নাম্বার 3, যেটা আমরা প্রথম দিকে আলোচনা করেছিলাম। আমি মৌলিক অধিকার ভাবিনি, মৌলিক কর্তব্য হচ্ছে তোমাদের পার্ট নাম্বার 4A, যেটা আমরা প্রথম দিকে আলোচনা করেছিলাম। এগুলো আমরা দেখেছিলাম যে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে অ্যাড করা হয়, ইউএসএসআর থেকে নেওয়া হয় এবং 11টি মৌলিক কর্তব্য বর্তমানে রয়েছে। প্রথমে ছিল 10টা, আর 11 নম্বর নেওয়া হয়েছে কত নম্বর সংবিধান সংশোধনী? 86th, ওকে, 2002 সালে। নেক্সট, 93, মৌলিক কর্তব্য কোন অনুচ্ছেদে রয়েছে? আর্টিকেল নাম্বার 51A, যেটা আমরা দেখেছিলাম। এটা কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। 94 হচ্ছে ভোটদানের বয়স 21 থেকে 18 বছর করা হয় কোন সংশোধনীর মাধ্যমে? যেটা আমি তোমাদের বলেছিলাম, কিন্তু এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 100 বলছি, আর্টিকেল বলছি বারবার, সংবিধান সংশোধনী হচ্ছে 61। এটা কিন্তু তারিখটা হবে কিন্তু 1988, তো 1988, 1989 এরকম কিছু একটা হবে। ঠিক আছে। এটা ভোটদানের কিন্তু 21 থেকে 18 করা হয় এবং এটি অনুচ্ছেদ 326-এর সঙ্গে যুক্ত, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে। নেক্সট, 95, দলত্যাগ বিরোধী আইন কোন সংশোধনীর মাধ্যমে সংযোজিত করা হয়? এটা হচ্ছে 52তম সংবিধান সংশোধনী, যেটা আমরা একটু আগে দেখেছিলাম। ঠিক আছে, 1925 সালে, এবং 10ম তফসিলে এটা রয়েছে। 91তম সংবিধান সংশোধনী 2003 সালের মাধ্যমে এটাকে আরও কঠোর করা হয়। আর এটা কিন্তু সিদ্ধান্ত নেন লোকসভা স্পিকার কিহোটো হোলাল্লাম। এই যে কেসটা আছে কিহোটো হোলাল্লাম, এই কেসটার মাধ্যমে কিন্তু এটা গুরুত্বপূর্ণ। এই যে অ্যান্টি ডিফেকশন লয়ের ক্ষেত্রে কিন্তু এটা দিতে পারে, মানে বলতে পারে যে এই কেসটা কোন ব্যাপারের সাথে সম্পর্কিত, তো এটা তোমাদের অ্যান্টি ডিফেকশন ল। মৌলিক কর্তব্য শিক্ষার সুযোগ নিশ্চিত করে দায়িত্ব 6 থেকে 14 বছর, যেটা হচ্ছে 11তম মৌলিক কর্তব্য, সেটা অ্যাড করা হয় কোন কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? যেটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে অপশন নাম্বার 86তম সংবিধান সংশোধনী 2002। ঠিক আছে। নেক্সট হচ্ছে 86তম দেখলাম আমরা, এটা 86তম সংবিধান সংশোধনী 2002 সালে এটাকে অ্যাড করা হয়। 11তম মৌলিক কর্তব্য, এর মাধ্যমে আর্টিকেল 21A অ্যাড করা হয় এবং আর্টিকেল 45 অ্যাড করা হয়। এটি 45টা হচ্ছে কিন্তু ডিপিএসপির মধ্যে কিন্তু অ্যাড করা হয়। আর্টিকেল 51(1)(a)(k), এটা হচ্ছে মৌলিক কর্তব্য, 11তম মৌলিক কর্তব্য অ্যাড করা হয় এই সংবিধান সংশোধনীর মাধ্যমে। 97, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে শিক্ষার অধিকার রয়েছে? শিক্ষার অধিকার রয়েছে অপশন নাম্বার এ, 21A। যেগুলো আমরা পড়েছি এগুলো আমাদের বেশি সময় আমরা নেব না। 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা, আরটিই অ্যাক্ট, রাইট টু এডুকেশন 2009 সালে এটা কিন্তু কার্যকর করা হয়। শিক্ষার অধিকার কার্যকর করা হয় 1 এপ্রিল 2010 থেকে, এবং এটি একটি মৌলিক অধিকার। ঠিক আছে। নেক্সট, 98, দেখো, ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? কে উত্তর বলো? ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় হচ্ছে অপশন নাম্বার সি, 1951 থেকে 1952। ঠিক আছে। ভারতের প্রথম চিফ ইলেকশন কমিশনার ছিলেন সুকুমার সেন, এবং প্রথম লোকসভা গঠিত হয় হচ্ছে 1952 সালে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আমাদের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন, ভারতকে রাজ্যের সংঘ বা ইউনিয়ন অফ স্টেটস বলা হয়েছে কোন অনুচ্ছেদে? এটা হচ্ছে অনুচ্ছেদ নাম্বার 1। ওকে, দেখো, 1 নম্বর আর্টিকেল বলা হচ্ছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস। 2 নম্বর আর্টিকেল হচ্ছে নতুন রাজ্যকে ভারতীয় ইউনিয়নের সঙ্গে অন্তর্ভুক্ত করা। আর্টিকেল 3 রয়েছে নতুন রাজ্য গঠন এবং সীমানা বা নাম পরিবর্তন। আর্টিকেল 4 রয়েছে আর্টিকেল 2 ও 3 অনুযায়ী আইনের পরিপূরক বিধান। ওকে, আমাদের শেষ কোশ্চেন আজকের 100 নম্বর, ভারতীয় সংবিধানের কোন অংশকে ভারতীয় সংবিধানের ম্যাগনা কাটা বলা হয়েছে? আমরা এটা কিন্তু প্রথমেই বলেছিলাম, এটা হচ্ছে অপশন নাম্বার বি, মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস। পার্ট নম্বর 3 ম্যাগনা কাটা। পার্ট নম্বর 3 নাগরিকের স্বাধীনতা রক্ষা করে। অধিকাংশ মৌলিক অধিকার কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে বলবৎ করা যায়। আর্টিকেল নাম্বার 32 এর মাধ্যমে এগুলিকে কার্যকর করা যায়। ওকে, এগুলো কিন্তু দেখে রাখবে। তো এই ছিল আমাদের টোটাল 100টা এমসিকিউ কোশ্চেন, এবং প্রত্যেকটার সাথে আমরা গুরুত্বপূর্ণ এক্সট্রা তথ্য আলোচনা করলাম, যার মাধ্যমে আমাদের মোটামুটি কিন্তু পলিটিটা ভালো করে রিভিশন হয়ে গেল। ওকে, বাকি তো আমি এটা বলছি না যে এই 100টার বাইরে একটাও প্রশ্ন আসবে না বা কিছু, কারণ তোমাদের এটা প্র্যাকটিস ক্লাস, সেক্ষেত্রে আমি সেভাবে তোমাদের প্র্যাকটিস করালাম। বাকি তোমাদের আমি ডাব্লিউপি কেপি পরীক্ষা যেহেতু সামনে আসছে, সেক্ষেত্রে আমি তোমাদের পলিটি বা অন্যান্য সাবজেক্ট জিকের ক্ষেত্রে আমি কিন্তু ভালো ভালো ক্লাস নিয়ে আসবো, যার মাধ্যমে আমাদের ভালো করে সেগুলোকে তৈরি করব। পরিষ্কার? আর যাদের পলিটিটা মোটামুটি পড়া রয়েছে, যারা প্র্যাকটিস করতে চাচ্ছ বা কোনো একটা ভালো ক্লাস পাচ্ছ না যেখানে একটা পুরোটা প্র্যাকটিস করাবে তোমাদের, সেক্ষেত্রে তোমরা এই ক্লাসগুলো ভালো করে দেখতে পারো। আর আজকের ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে জয়েন করে নাও। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এমন কন্টেন্টের জন্য। বাকি তোমরা স্ক্রিনে আমাদের ডিজিটাল নোটস দেখতে পাচ্ছ, এখানে তোমরা টোটাল 9টা ডিজিটাল নোটস পেয়ে যাবে। প্রাইস একদমই অ্যাফোর্ডেবল। তোমরা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিন নাম্বার দেওয়া নাম্বারে, সেখান থেকে তোমরা ফার্দার ডিটেলস জানতে পারবে। টোটাল এখানে তোমরা 9টা
ডিজিটাল নোটস পাবে। কী, কী? ইতিহাসের 3টে, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, স্ট্যাটিক জিকে, ইকোনমি, বিজ্ঞান। প্রত্যেকটা নোটস কিন্তু একদম এক্সাম ওরিয়েন্টেড, ডাব্লিউপি, কেপি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। প্রাইস কিন্তু একদমই অ্যাফোর্ডেবল। বাকি তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও, আর বাকি আমাদের যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরা 100-তে কতগুলো প্রশ্নের উত্তর পেরেছো সেটা আমাকে কমেন্ট করে জানাও। আর তোমরা চ্যানেলে কিন্তু চোখ রেখো, আমি কিন্তু আরও গুরুত্বপূর্ণ ক্লাসে সেমভাবেই তোমাদের জন্য নিয়ে আসবো ডাব্লিউপি, কেপি পরীক্ষার জন্য। ঠিক আছে? তো জিকের জন্য তোমরা আমাদের চ্যানেলটাকে ফলো করতে পারো। এখানে করলে কিন্তু তোমরা জিকেটার জন্য তোমাদের কিন্তু অন্য কোথাও যেতে হবে না। ঠিক আছে? কিছু, কিছু ক্লাস আমাদের তৈরি হচ্ছে, যেহেতু কারণ একাই তো সমস্ত ক্লাস করে, সেক্ষেত্রে একটু টাইম লাগে। বাকি তোমরা পঞ্চায়েতের ক্লাসগুলো দেখতে পারো, তার লিঙ্ক ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি। ওকে? আর অবশ্যই কিন্তু ভিডিওটা কেমন লাগলো আর তোমরা এর পরবর্তীতে কোন ক্লাসের কোন ক্লাসটা চাও সেটা কিন্তু কমেন্ট করে জানাও। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।